আসসালামু আলাইকুম। অপরাহ্নে তোমাদের স্বাগতম। আচ্ছা, এইচএসসি 2025 সালে আমাদের ফলাফল কিন্তু অনেক বেশি খারাপ হয়েছে, মানে ডাটা দেখলে মনে হয় যে ফলাফলটা কিন্তু অনেক বেশি খারাপ হয়েছে। মাত্র কি 58% পাশের রেট, ঠিক আছে। বাট আমি যদি আসলে জিপিএ 5 এর রেশিওটা দেখি, জিপিএ 5 এর রেশিওটা কিন্তু বলা যায় না যে খুব একটা খারাপ হয়েছে। কারণ হ্যাঁ, তোমরা অটো পাস ব্যাচগুলা যেমন 20, 21, 22, 23, 24 এগুলো কিন্তু সব অটো, আংশিক অটো, তারপর হচ্ছে শর্ট সিলেবাস, মোটামুটি সব মিলাই। তো এর মধ্যে 23 সালের পরীক্ষাটা মোটামুটি একটু মানে মোটামুটি ফেয়ার হয়েছে, মানে সবগুলো পরীক্ষা হয়েছে এবং সিলেবাসটা একটু হালকা একটু বড় ছিল। তো আমি যদি জিপিএ 5 এর সংখ্যাটা একটু বলি, এবছর জিপিএ 5 পাইছে অলমোস্ট টোটাল প্রায় 70,000-এর কাছাকাছি, ঠিক আছে। কিন্তু তুমি যদি 2019 সালের জিপিএ 5 এর সংখ্যাটা দেখো, সেটা কিন্তু 50,000। তারপর তুমি 18 সালেতে যাও, 18 সালে মাত্র কি সব মিলায় 27,000 নাকি 25,000 পাইছিল। তারপর তুমি এর আগে যাও, দেখবা যে 30-40-এর বেশি কখনোই যায় নাই, ঠিক আছে। সো আমি বলবো যে জিপিএ 5 এর সংখ্যাটা কিন্তু মোটেও কম না, ঠিক আছে। এরপরেও যাদের কাঙ্ক্ষিত ফলাফল আসে নাই, কেউ এক দুই বিষয়ে ফেল করছো, অথবা কারো জিপিএ 5টা মিস হয়ে গেছে, কারণ এই এই বাজারে বা এই বাজারে বলতে এইবার যে হারে জিপিএ 5 পাইছে, তুমি যদি জিপিএ 5টা আসলে মিস করো, তাহলে আমি বলবো তোমার ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দেওয়া মোটামুটি অনিশ্চিত, বেশ ভালোভাবেই অনিশ্চিত, ঠিক আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো যে তুমি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবা, তোমার রেজাল্টটা খারাপ হয়েছে যথেষ্ট, তোমার আশানুরূপ হয় নাই, তোমার রেজাল্টটাকে আরো বৃদ্ধি করবা, বৃদ্ধি করে তারপর সামনের বছর তুমি ইনশাল্লাহ এডমিশনের জন্য ফাইট দিবা, তাহলে তোমাকে এই ভিডিওতে স্বাগতম। আমি এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আসলে তুমি এই ইমপ্রুভমেন্টের সময়টা একই সাথে এইচএসসির পড়াশোনা পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটিকে টার্গেট করে, যার যেটা লক্ষ্য সেই টার্গেট করে তুমি নিজেকে ওইভাবে ওয়েল প্রিপেয়ার্ড করতে পারো, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমেই আসে যে আসলে আমরা ভাইয়া ইমপ্রুভমেন্টের যে পড়াশোনাটা যে কখন শুরু করব, কারণ আমাদের তো এখনো একটা এডমিশনও হয় নাই। আমি কি এবার এডমিশন একটু ট্রাই করব, নাকি হচ্ছে আমি এখন থেকে এইচএসসি পড়া শুরু করে দেবো? এটা আসলে খুবই ইম্পর্টেন্ট ডিসিশন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তুমি আগে ডিসিশন নাও যে তুমি ইমপ্রুভমেন্ট দিবা কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তুমি নিজের মধ্যে আগে শিওর হও যে তুমি আসলে ইমপ্রুভমেন্ট দিবা কিনা। এতে কি কোনো সন্দেহ আছে? এখানে কোনো আসলে দোটানার সুযোগই নাই, কারণ আমাদের টাইম শিডিউলিংটা এমন এমন হয়ে পড়ছে যে এখানে দোটানার আসলে সুযোগ নাই। যেমন আমি যদি বলি, তুমি যদি মনে করো যে আমি আসলে একটা অ্যাডমিশনে দেখতে চাই, দেখে তারপর হচ্ছে আমি যদি চান্স হয় তাহলে আমি পরীক্ষা দিব না ইমপ্রুভমেন্ট, আর যদি চান্স না হয় তাইলে হচ্ছে আমি ইমপ্রুভমেন্ট দিয়ে ট্রাই করব। তাহলে ভাই আমি বলবো সেই সময়টা আসলে তোমার কাছে নাই, কারণ এইচএসসির জন্য সময় আছে আর গুনে গুনে। আমি বলবো যে তোমাদের দুই দিন আগেও একটা নোটিশ দেখলাম, সেখানে বলা আছে যে এপ্রিলে, নোটিশ না মানে আনঅফিসিয়াল আর কি, এপ্রিলের দিকে তোমাদের পরীক্ষাটা হতে পারে। তো এপ্রিলের যদি চিন্তা করো, তাহলে তোমাদের হাতে কাছে কিন্তু মাত্র 5 মাস, ঠিক আছে। এর মধ্যে এডমিশন হইতে হইতে আরো 2 থেকে অলমোস্ট 2 মাস 3 মাস তো লাগবেই সব এডমিশন টেস্ট হতে হতে। তো সেই ক্ষেত্রে তোমার কাছে আর থাকবে কত, মাত্র 2 মাস। তো 2 মাসে ভাইয়া তুমি কিভাবে এইচএসসির প্রিপারেশনটা নিবা? বরঞ্চ আগের যা প্রিপারেশন ছিল ওইটাও তুমি দেখবা যে 2 মাসে মোটামুটি কভার করতে পারতেছো না, ঠিক আছে। সো আমি বলবো এটা আসলে সুযোগই নাই মোটামুটি যে তুমি আসলে ইমপ্রুভমেন্ট দিবা কিন্তু এখন থেকে পড়বা না। আমি বলবো আজ থেকেই শুরু করো। এই ভিডিওটা দেখার সাথে সাথেই তুমি যদি মনে করো যে তুমি ইমপ্রুভমেন্ট দিবা, তাহলে তুমি আজকে থেকেই তুমি প্রিপারেশন শুরু করে দাও। আমি বলবো যে আরেকটা দিন ডিলে করার কি সুযোগ আসলে নাই, কারণ আমাদের হাতে ম্যাক্সিমাম আমরা পাবো 5 থেকে 6, ধরো যে আরেকটু যদি পিছায়, এর বেশি আসলে পিছাবে না, 5, 6, 7 মাস, ঠিক আছে, সর্বোচ্চ 7 মাস, এটা হচ্ছে ম্যাক্স। এটা কি ম্যাক্স, আর মিনিমাম হচ্ছে এটা এপ্রিলে মিনিমাম পরীক্ষা হবে, এর আগে আসলে হবে না। তাহলে মিনিমাম 5, ম্যাক্সিমাম 7 মাস, ঠিক আছে। তাহলে তোমাকে পড়াশোনা শুরু করতে হবে এখন থেকেই, এইটাতে কোনো কনফিউশন নাই। হ্যাঁ, এরপরেও যদি মনে করো যে ভাই আমার এডমিশনের প্রিপারেশন ভালো, আমি যদি সামহাও ফেল করি বা খারাপ করি, তাহলে হচ্ছে আমি ইমপ্রুভমেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করবো, তাহলে ঠিক আছে, তুমি একটু তোমার নিজ দায়িত্বে রিস্কটা নাও যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ফাইন, তাহলে পরবর্তীতে ইমপ্রুভমেন্ট দিতে হলে আসলে তুমি মোটামুটি 2 মাসে যদি মনে করো যে কভার আপ করে একটা ট্রাই করবা, তাইলে ঠিক আছে। বাট আমি বলবো যে এটা রিস্কি হয়ে যায় 2 মাসে আসলে এইচএসসি এর এত 7টা সাবজেক্ট আবার ভালো করে পড়া, তারপরে এইবার ফুল সিলেবাসে পরীক্ষা হবে। এখন কথা হচ্ছে এখানে একটু এখনো আসলে 100% ক্লিয়ার না, আমি ওই বিষয়টা এখন 100% ক্লিয়ার না যে সিলেবাস ফুল হবে নাকি শর্ট হবে। তবে আমি বলবো যে আমরা মোটামুটি বেশ
ভালো জায়গায় যোগাযোগ করার চেষ্টা করছি, আর সেখান থেকে বলা হয়েছে যে ফুল সিলেবাসই হবে। এরপরও কিছু কিছু কনফিউশন অ্যারাইজ করতেছে, অনেকে আবার মানে একই বোর্ডের মধ্যে থেকে অনেকে আবার আরেক ধরনের কথা বলতেছে। সো এই ব্যাপারটা আসলে নোটিস না দেওয়ার আগ পর্যন্ত 100% বলা যাবে না, ঠিক আছে? তবে আমি বলতেছি যে মোটামুটি বেশিরভাগ সম্ভাবনা ফুল সিলেবাসেই হওয়ার। আর যদি ফুল সিলেবাসে নাও হয়, তোমাকে কিন্তু অ্যাডমিশনের জন্য সেই পড়াই লাগবে, ঠিক আছে? সো 2 মাসে পসিবল না, সো তোমাকে শুরু করতে হবে এখন। এটা নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন নাই। আচ্ছা, এরপরে আসি ভাইয়া, যে এই স্টেজের সবচেয়ে বড় অবস্টেকেল, সবচেয়ে বড় চ্যালেঞ্জ, নিজেকে কিভাবে মোটিভেটেড রাখবো, ঠিক আছে? নিজেকে আসলে কিভাবে মোটিভেট রাখবো। আচ্ছা, মোটিভেটেড রাখার জন্য আসলে প্রথম কথা হচ্ছে ইমপ্রুভমেন্ট দেওয়ার চ্যালেঞ্জটাই এইটা। এইখানে না হলে অনেকেই হয়তো ট্রাই করতো, যে যারা ধরো বুয়েটে চান্স পায় নাই, সামহাও একটুর জন্য এ প্লাস মিস হয়েছে, অনেকেই হয়তো ট্রাই করতো, বাট কেন বেশিরভাগ ক্ষেত্রে সাহস করে না? কারণ হচ্ছে এইখানে আসলে পড়াশোনা করাটা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট, ঠিক আছে? আমি আবারও বলতেছি, যারা সিদ্ধান্ত নিচ্ছে ওরা এখনো বুঝতেছো না যে এই সময়টা আসলে পড়াশোনাটা কতটা ডিফিকাল্ট। এইটা তুমি যদি মনে করো যে না আমার কিচ্ছু না, তাহলে ফাইন, ঠিক আছে, অ্যাবসলিউটলি গুড। বাট আসলে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই দেখা যায় যে আসলে অনেক বেশি টাফ সিচুয়েশন ফেস করে, কিছুদিন পরেই মোটিভেশন ধরে রাখতে পারে না, তারপর হচ্ছে আলটিমেটলি 5-6টা মাস হচ্ছে সার্ভাইভ করতে পারে না, দিন শেষে কি দেখা গেল যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে কুইট করে ফেলে, হয় প্রাইভেটে ভর্তি হয়ে যায়, না হয় ন্যাশনালে ভর্তি হয়ে যায়, ঠিক আছে? সো এইখানে আসলে এই চ্যালেঞ্জটাকে কোনোভাবেই ছোটোখাটো করে দেখার মতো নয়, এটা আসলেই খুবই টাফ যে নিজেকে আসলে মোটিভেট রেখে পড়াশোনাটাকে কন্টিনিউ করা। নট অনলি 7 days, 10 days, 15 days, তোমাকে পড়তে হবে থ্রু আউট দ্য সিজন, ঠিক আছে? অলমোস্ট 6 থেকে 7 মাস ধরে তোমাকে পড়াশোনাটা চালায় যেতে হবে। আচ্ছা, এখন নিজেকে মোটিভেট করার ক্ষেত্রে আমি তোমাকে বলবো, তুমি আগে প্রথমেই প্রশ্ন করো যে তুমি আসলে কেন ইমপ্রুভমেন্ট দিচ্ছ। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তুমি কেন পরীক্ষা দিচ্ছ? অনেকেই দিচ্ছে যে আমার একটুর জন্য প্লাস মিস হয়েছে, আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং দিতে পারবো না, সেই জন্য দিব, ঠিক আছে ভাই। অনেকের রেজাল্ট বেশি খারাপ হয়েছে, 4 পয়েন্ট, বা অনেকে 3 পয়েন্টও পাইছো, 3.5ও পাইছো। তো তুমি আসলে নিজেকে জিজ্ঞেস করো যে আমি কেন একটা বছর আবার ইনভেস্ট করব, কেন করতেছি? এই যে বড় একটা কাফারা, যে একটা বছর কিন্তু হিউজ টাইম, ঠিক আছে? এটা এখন বুঝতে পারবে না, পরে গিয়ে মনে হবে বা ফিল করতে পারবে যে না, ওই একটা বছর আসলে কোনোভাবেই কম ছিল না। হ্যাঁ, তুমি যদি এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারো, তাহলে তোমার সেই রিগ্রেট ফিলটাকে অনেকাংশেই কমে যাবে, এবং তুমি নিজেকে বলবা যে আলহামদুলিল্লাহ, না ভালো কিছু পাইছি, ঠিক আছে? বাট সেইটার জন্য তোমাকে ওই ব্যারিয়ার এবং বেঞ্চমার্কেটটা কিন্তু ক্রস করতে হবে, ভালো কিছু অর্জন করতে হবে, না হলে কিন্তু এই একটা বছর ইনভেস্টমেন্ট জাস্ট তোমার অনেক বেশি আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। সো এটা বারবার নিজের মধ্যে স্মরণ করবা, এবং তুমি তো নিশ্চয়ই কোনো না কোনো একটা জেদ থেকেই দিচ্ছ যে না, আমাকে ভালো কিছু করতে হবে, আমার প্রাইভেটে পড়ার অ্যাবিলিটি নাই, অথবা আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি নাই। সামহাও তোমার কোনো না কোনো রিজন এক একজনের এক একটা থাকতে পারে, তবে ওভারঅল কম বেশি সবার একটা কমন রিজন থাকবে কাছাকাছি, যে আমাকে ভালো কিছু করতেই হবে। এটাতে কোনো সন্দেহ নেই, আমাকে ভালো কিছু করাই লাগবে, কেউ বাবা মার জন্য, কেউ দেখায় দেওয়ার জন্য, সবকিছু, ঠিক আছে? সো এই জিনিসটা বারবার মনে করবা, এবং দরকার হলে তোমার পড়ার টেবিলের সামনে ছোট্ট করে একটা চিরকুট স্টাইলে লিখে রাখবা, একটা লাইন বা 2টা লাইন, যে তুমি যেই লাইনটা দেখলে তোমাকে মোটিভেট করবে যে কেন তুমি ইমপ্রুভমেন্ট দিচ্ছ, ঠিক আছে? তো এই জিনিসটা বারবার নিজের মধ্যে রিমাইন্ড করবা। আর দ্বিতীয়ত আমি একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্টের এই সময়টা না, যে একা থাকার চেষ্টা করো না। পসিবল হলে, যদিও এটা সবার ক্ষেত্রে পসিবল হবে না, একটু গ্রুপ করে পড়ার চেষ্টা করো। গ্রুপ বলতে সামহাও অনলাইনেও কানেক্টেড থাকতে পারো, অথবা তুমি হচ্ছে তোমার আশেপাশে অফলাইনে যদি 2-3টা বন্ধু কাছাকাছি ইমপ্রুভমেন্ট দেয়, ওদের সাথে যোগাযোগ করে একসাথে অ্যাটলিস্ট কিছুটা, সব সময় না, মানে অ্যাটলিস্ট কানেক্টেড, কি পড়তেছো, কি অবস্থা, তাহলে কি একটু সহজ হবে, তোমার জার্নিটা অনেকাংশেই সহজ হয়ে যাবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু আমরা একটা গ্রুপ খুলছি, মানে ইমপ্রুভমেন্ট স্টুডেন্টদের জন্য, 2026 সালে যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য ভাইয়া, আমরা কিন্তু একটা গাইডলাইনমূলক ওই মানে একটা গ্রুপ খুলছি, যে গ্রুপে আমি কথা বলবো, তারপর তোমাদের মাঝারুল ভাইয়া কথা বলবে, তোমাদের যাবতীয় যত বিষয় আছে সবকিছু নিয়েই কিন্তু আমরা ওইখানে গাইডলাইন দিব তোমাদের। ওইখানে অনেক স্টুডেন্ট আছে, তো আমার মনে হয় যে এই গ্রুপটা তোমাদের হেল্প করবে। এছাড়াও যদি পারো অফলাইনে তোমরা কিছু ফ্রেন্ডরা মিলে, অথবা অ্যাটলিস্ট একজনের সাথে হইলেও তুমি কানেক্টেড থাকো, আমি বলবো কি খুব ক্লোজলি কানেক্টেড থাকো, ওকে? যে কিভাবে কি পড়াশোনা করবা, তাহলে তোমার জার্নিটা অ্যাটলিস্ট আমি বলবো 50% সহজ হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই স্পেশাল একটা জিনিস, খুবই স্পেশাল একটা টিপস, এটা কিন্তু মাস্ট বি ফলো করার চেষ্টা করবো। আমি জানি এরপর অনেকেরই সম্ভব হবে না, কারণ অনেকেই এই সময় একদম সেপারেটেড হয়ে যাবা, ফ্রেন্ড সার্কেল থেকে দূরে যাবা, ফাইন, কোনো সমস্যা নেই। গ্রুপ করে যে পড়তেই হবে তা না, বা গ্রুপে যে থাকাই লাগবে তা না,
তোমরা চাইলে কিন্তু আমাদের গ্রুপটাতে জয়েন করতে পারো, আর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমরা সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এবার আসি এরপরে নিজেকে মোটিভেট রাখার যেই সবচেয়ে প্রধান অস্ত্র, সেটা হচ্ছে ভাইয়া ফেসবুক ডিএক্টিভ করা। ফেসবুক ডিএক্টিভ করতে হবে এমন কোনো কথা না, ফেসবুকে যাওয়া যাবে না, কারণ ফেসবুকে হচ্ছে তোমার যে ফার্স্ট টাইমের ফ্রেন্ডরা আছে ওদেরকে দেখলে ভাই তোমার একটু খারাপ লাগবে বা তোমার ডিপ্রেসড লাগবে। সো তোমার যে ফ্লোটা, পড়ার যে ফ্লোটা, সেটাতে তুমি বারবার কি বাধাগ্রস্ত হবা, ঠিক আছে? তোমার ফ্রেন্ডরা বিভিন্ন সার্কুলার আসবে, তারপর তোমার ফ্রেন্ডরা পোস্ট দিবে, ওই জিনিসগুলো আসলে মনে হয় যে আমাকে মোটিভেট করবে, বাট ওইটা আসলে মোটিভেশনের থেকে আরো বেশি ব্যাকফায়ার বেশি করে, ঠিক আছে? সো আমি বলবো যে এই আগামী এডমিশনের সময়টা তুমি ফেসবুকটা চাইলে ডিএক্টিভ করতে পারো, একটা ফেক অ্যাকাউন্ট খুলতে পারো, খুলে হচ্ছে তুমি প্রয়োজনীয় যাবতীয় যা আছে বিভিন্ন গ্রুপ টুপে জয়েন থাকতে পারো, ঠিক আছে? বাট আমি বলবো অরিজিনাল যে আইডিটা সেটা ডিএক্টিভ করে রাখাই উত্তম, ঠিক আছে? আর ফেসবুকের অথবা ইউটিউবের রিলস দেখা বাদ দিতে হবে। রিলস, শর্ট একটু পর পর। আমি সবার ক্ষেত্রে একটা কমন জিনিস যদি জিজ্ঞেস করি যে ভাইয়া তুমি ফার্স্ট টাইমে কেন খারাপ করছো, কেন তোমার রেজাল্টটা জিপিএ 5টা আসে নাই, বা তুমি মনের মতো প্রিপারেশনটা নিতে পারো নাই, সবার ক্ষেত্রে অলমোস্ট 95% ক্ষেত্রে একটা কমন এক্সকিউজ থাকবে কি, ভাই আমি ফেসবুক শর্টস, ইউটিউব এইগুলাতে মানে প্রয়োজনীয় কাজ ছাড়া এই তোমার ক্লাস করা, বিভিন্ন যে ভিডিও দেখা, এগুলা বাদে আমি অনেক সময় নষ্ট করছি। স্পেশালি হচ্ছে পড়তেছি 10 মিনিট 15 মিনিট একটু রিলস দেখি বা একটা শর্ট দেখি, তারপর কখন যে 15 মিনিট 10 মিনিট 1 ঘন্টা চলে যায় বুঝতে পারি না, তারপর যখন আবার পড়তে বসি তখন সেই মনোযোগটা, সেই মোটিভেশনটা থাকে না। এইভাবে করে করে তোমরা অনেকেই কিন্তু পড়ার টেবিলে পড়ার সাথে কানেক্টেড থাকো, বাট তোমাদের ওই প্রোডাক্টিভ পড়াশোনাটা হয় না। এইটা কিন্তু আসলে আমি বলবো 90% ক্ষেত্রে বর্তমান জেনারেশনে মেজর একটা রিজন যে পড়াশোনায় তারা ভালো করতে পারে না, ঠিক আছে? সো এইবার কি এই ভুল করার সুযোগ আছে? কোনোভাবেই এই সুযোগ নাই। আমি বলবো যে যাদের স্মার্টফোন আছে, স্মার্টফোনটা একটা সার্টেন টাইমের জন্য খুলবা, গ্রুপে একটু নোটিস দেখবা বা একটু মেসেজ টেসেজ দেখবা বা ফ্রেন্ডদের সাথে কথা বলার জন্য সেই ফোনটা রাখতে পারো। এছাড়া ফোনটা অবশ্যই অ্যাটলিস্ট পড়ার সময় খুবই খুবই দূরে রাখতে হবে, ফোনের আশেপাশেও থাকা যাবে না, ঠিক আছে? এটা অনেক বড় একটা ডিস্ট্রাকশনের কারণ। তো এটা যদি তুমি এই সেকেন্ড টাইমে এসে ঠিক করতে না পারো, তাহলে তোমার জন্য আসলে সমবেদনাও আমার দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না, কারণ এইবার যদি তুমি সেম একই ভুল করো, তুমি আসলে সেই সমবেদনাটা দেওয়ার মতো তোমার যোগ্যতা আসলে নাই, ঠিক আছে? এটা তোমার দোষ, সম্পূর্ণ তোমার দোষ, নিজেকেই পরে সাফার করা লাগবে, ঠিক আছে? তো এই জিনিসটা বাদ দাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার মনোযোগের লেভেল, তোমার পড়াশোনার লেভেলটা অবশ্যই অনেক বেশি উন্নতি হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, সো এইটা হচ্ছে সামান্য কিছু কথা। এরপরও মোটিভেশনে নিয়ে আমি বলবো যে ইমপ্রুভমেন্টের এই সময়টাতে মোটিভেশন সবচেয়ে বেশি প্রয়োজনীয়, ঠিক আছে? মোটিভেটেড কিভাবে রাখা যায়, মোটিভেশন টিপস, এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেজন্য আমি বলবো যে মাঝে মাঝে ইউটিউবে এই মোটিভেশন টাইপের যেসব ভাইয়েরা মোটিভেশন দেয় বা এই নিয়ে টুকটাক কথা বলবে, ওদের ভিডিও আমি বলবো দেখবা, দেখলে তোমার একটু হলেও কি ওই যে 7 দিন পরে পরে যেই স্পার্কটা নষ্ট হয়ে যায় ওইটা একটু হলেও আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসছি যে ভাইয়া শর্ট পড়বো নাকি ফুল পড়বো, এটা নিয়ে একটু আগে হালকা কিছু কথা বলছি, আমি আবারও বলতেছি যে এখনো 100% ক্লিয়ার না, তবে আমাদের তরফ থেকে অপরাহ্ন টিমের পক্ষ থেকে যোগাযোগ করে জানার চেষ্টা করা হয়েছে যে আসলে সিলেবাস ফুল হবে নাকি শর্ট হবে। আমরা বোর্ডের কর্মকর্তা কেরানি মানে অফিসারদের সাথে কথা বলার চেষ্টা করছি, ওনারা জানাইছে যে ফুল হওয়ার সম্ভাবনাই বেশি এবং ফুলই হবে, আবার আরেকজন জানাইছে যে শর্ট হবে। তো এটা নিয়ে আসলে কনফিউজড হওয়ার দরকার নাই, আমি বলবো যে 98% পসিবিলিটি হচ্ছে ফুল সিলেবাসই হবে, ঠিক আছে? আর সামান্য কিছু সম্ভাবনা আছে 5 থেকে 2% শর্ট সিলেবাস হবে, এটা হচ্ছে নোটিশ দেওয়ার পরে ক্লিয়ার হয়ে যাবে। একদম 100% ক্লিয়ার হওয়ার জন্য নোটিশ দেওয়া পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করা লাগবে। আমি বলবো এখন কেউ রিস্ক না নিয়ে ফুল সিলেবাসটাই কমপ্লিট করার চেষ্টা করো, কারণ তোমরা তো আর এইচএসসি রেজাল্ট নিয়েই কেউ মানে শেষ হয়ে থাকবে না, তোমরা তো এডমিশন টেস্ট দিবা, তাই না? সো এডমিশন টেস্ট দেওয়ার জন্য তোমাকে কিন্তু অবশ্যই ফুল সিলেবাসেই পড়াশোনা করা লাগবে। সো তুমি যদি মনে করো ওই 4 মাসে তুমি ফুল সিলেবাস কভার করে এডমিশনের প্রিপারেশন নিয়ে ফেলবা, তাহলে কিন্তু তুমি ভুল করতেছো, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি ভুল করবা। সো অবশ্যই এখানে আসলে ফুল সিলেবাস পড়ার কোনো বিকল্পই নেই। শর্ট সিলেবাসে পরীক্ষা হলেও ফুল সিলেবাসে পড়ার কোনো বিকল্প নাই, তবে এইচএসসি শর্ট সিলেবাসে হবে না, ফুল সিলেবাসেই হবে, সেই গ্যারান্টি আমি একটু মানে সেই পাল্লাটা আমি ভারী রাখতেছি, আমাদের অপরাহ্ন টিম থেকে ফুল সিলেবাসের দিকেই পাল্লাটা ভারী রাখতেছি, ঠিক আছে? সো অবশ্যই তোমাকে ফুল সিলেবাসের জন্য প্রিপারেশন এখন থেকেই শুরু করা লাগবে। খুব একটা পেইন হবে না, কারণ তোমরা যে অনেক মানে অনেক বেশি তোমাদের সিলেবাস বাকি তা না,
হয়তো প্রতিটা বিষয় থেকে 3টা বা 4টা করে চ্যাপ্টার তোমাদের কিন্তু বাকি, ঠিক আছে? সো এটা ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবা, কোনো সমস্যা হবে না। সো অবশ্যই কি তোমরা ফুল সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করবা, ঠিক আছে? এখন থেকেই শুরু করতে হবে। ওকে, এবার হচ্ছে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যাদের রেজাল্টটা কম্পারেটিভলি একটু বেটার, কাইন্ড অফ 4.5 পেয়েছো, 4. অনেকে 7 পাও, অনেকে 6 পেয়ে ইমপ্রুভমেন্ট দাও। ওদের একটা টেন্ডেন্সি থাকে যে ভাই আমি তো এইচএসসিতে ইনশাল্লাহ এবার ভালোই করবো, এডমিশনের প্রিপারেশনটা কি আমার নিয়ে রাখা উচিত কিনা? আমি বলবো হ্যাঁ, তুমি সেকেন্ড টাইম দিচ্ছ, তোমার যদি ক্যাপাবিলিটি থাকে, তুমি যদি মনে করো যে না এইচএসসির প্রিপারেশনটা মোটামুটি একটা লেভেলে আমি পড়ছি মোটামুটি, হ্যাঁ এইবার আরো ভালো করে পড়ে পাশাপাশি আমি এডমিশনটা একটু নিতে পারি, তাহলে আমি বলবো অবশ্যই এটা তোমার জন্য হিউজ অ্যাডভান্টেজ। তুমি অলমোস্ট 7 মাস এক্সট্রা পাচ্ছ, এই সময়টা কিন্তু তোমার এক্সট্রা, নর্মাল ফার্স্ট টাইমাররা যা পাচ্ছে তুমি তার থেকে এক্সট্রা পাচ্ছ। সো আমি বলবো ওদের থেকে আগায় থাকার জন্য তোমাকে এই সময়টা ইউটিলাইজ করা লাগবে। সেই জন্য অ্যাডমিশনের পড়া যে ঢালাওভাবে পড়তে হবে আমি তা বলবো না, আমি এখানে দেখাবো কিভাবে পড়বা। তুমি কিন্তু অ্যাডমিশনের পড়াটা টাচে থাকতে পারবা, টাচে রাখতে হবে, ঠিক আছে? এটা আমি পুরো রোডম্যাপ ইনশাল্লাহ এইচএসসি এবং ইঞ্জিনিয়ারিং, এইচএসসি মেডিকেল, এইচএসসি ভার্সিটি 3টা কম্বিনেশনে পুরো রোডম্যাপটা দেখাবো যে কিভাবে তুমি পড়বা, ঠিক আছে? আচ্ছা, সো আমি বলবো যাদের আবার অনেকে আছে কিন্তু 3 পয়েন্ট পাইছো, 3.5 পাইছো, ওরা যদি মনে করো যে না ভাই আমি এডমিশনে এখনো যাবো না, আমার আগে জিপিএ 5টা বা জিপিএটা ইনক্রিজ করাটাই আমার জন্য কষ্ট হয়ে যাবে, তাহলে বলবো ওদের এডমিশন দরকার নেই, তুমি আগে জিপিএটাতেই ফোকাস করো। কারণ আলটিমেটলি সায়েন্সের ক্ষেত্রে তোমার এইচএসসি যায় যেই কথায়, এডমিশনটা অলমোস্ট সেম কথা, জাস্ট 20% এক্সট্রা একটু পড়াশোনা করা লাগবে, চোখ কান খোলা রাখা লাগবে, ঠিক আছে? সো আমি বলবো তুমি আসলে এইচএসসি-কেই ফোকাস করো যাদের রেজাল্ট একটু বেশি খারাপ, ঠিক আছে? 3 পয়েন্ট থেকে 4 পয়েন্টের মধ্যে তাদের বলবো যে ভাইয়া তুমি চাইলে শুধু এইচএসসি-কেই ফোকাস করতে পারো। যদি তোমার কাছে প্রেশার মনে হয় যে না আমি এডমিশনের পড়াশোনা হালকা একটু চালাবো, তাহলে তোমার কাছে যদি প্রেশার মনে হয় তুমি সেটা বাদ দিতে পারো, কোনো দরকার নেই। মনে রাখো তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এইচএসসি। আগামী 7 মাস তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইচএসসি। এইচএসসি যদি ভালো করে তুমি সামনে আগাইতে পারো, তাহলে বাকিটা তুমি বোনাস পাবা এবং ভালো লেভেলের বোনাস পাবা। সেই রোডম্যাপ আমি দেখাবো, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি এখানে 2 ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট থাকবে। একদল পড়ার এবিলিটি আছে, ওরা পড়বে, আর যারা মনে করবে যে না আমি আসলে এইচএসসি নিয়ে আমি খুব বেশি টেনশনে আছি, এটা আমার পক্ষে পসিবল না, তাহলে ওরা এডমিশন স্কিপ করো, এটা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? পরে সামনে তোমরা পড়তে পারবা। আচ্ছা, এইবার আসি এই পার্টটা নিয়ে আমি সবচেয়ে বেশি কথা বলবো, মানে এই যে এই প্রিপারেশন রোডম্যাপটা নিয়ে, মানে এটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো প্রিপারেশন রোডম্যাপে আসলে দেখো আমাদের 3টা ক্যাটাগরি থাকবে, 3 ধরনের স্টুডেন্ট থাকবে। তোমরা অলরেডি কেউ না কেউ এবার কোন একটা সিলেক্টিভ ব্রাঞ্চে কোচিং করছো, কেউ ইঞ্জিনিয়ারিং করছো, কেউ মেডিকেলে করছো, কেউ বা হয়তো বা ভার্সিটির জন্য করছো, ঠিক আছে? সো তোমাদের কিন্তু এই সিলেক্টেড অলমোস্ট যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি ভার্সিটি পড়বো, আমি মেডিকেল পড়বো। তবে তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, অনেকে আমরা ফার্স্ট টাইম ভালো করে পড়াশোনা করি না, সেই জন্য হয়তো ফিজিক্সের খুব ডিপ কনসেপ্টগুলো আমাদের খারাপ লাগে, ম্যাথের বেশি কেতাবুদ্দিন স্যারের ম্যাথগুলো আমাদের বিরক্ত লাগে, ঠিক আছে? কিন্তু আমি আমার নিজের এক্সপিরিয়েন্স এবং ওভারঅল অনেকের ক্ষেত্রেই দেখছি ইঞ্জিনিয়ারিং মানে সেকেন্ড টাইম দিতে দিতে অনেকেই ইঞ্জিনিয়ারিং এর প্রতি প্যাশনেট হয়ে যায়, যে আরে আমার ফিজিক্সের একটা ডিপ কনসেপ্ট অনেক ভালো লাগতেছে, ম্যাথ আমার খুব মজা লাগতেছে, কেমিস্ট্রির ম্যাথগুলা, কেমিস্ট্রির যেই ইঞ্জিনিয়ারিং এ আসা কোশ্চেনগুলো আমার ভালো লাগতেছে, ঠিক আছে? তখন কিন্তু ধরো এবার অনেকে মেডিকেল কোচিং করছে, পরের বার দেখা গেল ইমপ্রুভ দিয়ে সে ইঞ্জিনিয়ারিং করতেছে, ও হইতেই পারে আমার, ঠিক আছে? তো তোমার জিনিসটা যে সিলেক্টিভই তা না, বাট এরপর অ্যাটলিস্ট এই জায়গা থেকে তুমি একটা ইনিশিয়াল ডিসিশন নাও যে আমি আসলে কোন দিকে আগাবো, আমি ইঞ্জিনিয়ারিং এ আগাবো নাকি মেডিকেলে আগাবো নাকি ভার্সিটিতে আগাবো। এটা ইনিশিয়াল ডিসিশন, নট নেসেসারি যে তোমাকে ফিক্স করে ফেলতে হবে, এইটা জাস্ট একটা ইনিশিয়াল রোডম্যাপ সাজানো যে আচ্ছা আমি এই ওয়েতে প্রিপারেশনটা নেব। তো প্রথমে আমি কথা বলবো এইচএসসি এবং ইঞ্জিনিয়ারিং এর যে কম্বিনেশনগুলো। তো প্রথমে আমি আসি আসলে ফিজিক্সের জন্য, ঠিক আছে? ফিজিক্স প্রিপারেশনটা আমরা কিভাবে নিব? তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, তোমাকে এই স্টেজে এসে বাইরে দৌড়াদৌড়ি করার কোনো সুযোগই নেই, একেবারেই কোনো সুযোগ নেই। তোমরা ব্লেসড যে তোমাদের হাতে অনলাইন আছে, অনলাইনে ভালো ভালো ভাইয়াদের ক্লাস আছে। আমরা অপরাহ্ন থেকে আমরা যথেষ্ট তোমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, আমাদের চ্যানেলে যথেষ্ট পরিমাণ ক্লাস আছে, আমরা আরো ক্লাস দিব ইনশাল্লাহ আমাদের পুরো জার্নি জুড়ে। সো তোমরা আসলে অনলাইন ক্লাস করতে পারো। কেউ কেউ যদি ফ্রি ক্লাসে অনেকের মোটিভেশন থাকে না, তারা হচ্ছে বিভিন্ন মানে কোর্সে ভর্তি দিতে পারো। বাট অফলাইনে দৌড়াদৌড়ি করার কেউ কেউ এই 2025 সালে এসে কেউ দেখি যে ব্যাচে পড়াশোনা করো, এটা ভাই মানে আমি আসলে বুঝি না যে মানে স্যারদের কাছে ঘুরে ঘুরে ব্যাচে পড়াশোনা করো। 1 ঘন্টা পড়াশোনা করার জন্য তোমার আধা ঘন্টা জার্নি, 1 ঘন্টা জার্নি, ঠিক আছে? আবার রেস্ট নেওয়ার ব্যাপার। তো আমি মনে করি না যে এই 2025 সালে এসে এত রিসোর্স থাকতে, এত ফ্রি কন্টেন্ট থাকতে তোমরা ব্যাচে পড়াশোনা করবে। অনলাইনে এত চিপ পড়াশোনা থাকতে ব্যাচে গিয়ে
পড়াশোনা করবে। হ্যাঁ, তোমার পার্সোনাল টিচার থাকতে পারে, তোমার যদি এবিলিটি থাকে তোমাকে বাসায় এসে কোনো টিচার পড়ায়, কোনো ইউনিভার্সিটি ভাইয়া পড়ায় অথবা টিচার পড়ায়, সেটা অ্যাবসলিউটলি ফাইন, সেটা আরো বেটার আমি মনে করি, সেটা সবচেয়ে বেস্ট যদি তোমার ওই মানের এবিলিটি থাকে, ঠিক আছে। কিন্তু ব্যাচে দৌড়াদৌড়ি করার এখন আর অ্যাটলিস্ট সময় নেই, ঠিক আছে। সেকেন্ড টাইম দিয়ে তুমি ব্যাচে যাবা, এটা তুমি নিজেই যাইতে পারবে না, তোমার একটু লজ্জাবোধ কাজ করবে, ঠিক আছে। সো চোখ বন্ধ করে অনলাইন ক্লাস, অনলাইন সেটা কোর্স হইতে পারে, ফ্রি অনেক কন্টেন্ট আছে সেটা দেখতে পারো। প্রথমে অনলাইন ক্লাস করে কনসেপ্টটা একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলবা, ঠিক আছে, কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার করে ফেলবা। এরপর আমি বলবো যে তুমি চাইলে বুক রিডিং দিতে পারো, মানে বুক রিডিং এ যাইতে পারো, অথবা এখানে দুইটা অপশন, বুক রিডিং দিতে পারো, অথবা আমি আমাদের মানে অনলাইন ক্লাসগুলো আসলে যে ভাইয়েরাই পড়ায় না কেন এমন ভাবে পড়ায় যেন সিকিউ গুলা বেশ ভালোভাবে কভার হয়ে যায়, মানে তোমার বই আর পড়া লাগে না, ফর্মুলা কনসেপ্ট প্লাস কিভাবে চিন্তা করবা কিভাবে ম্যাথ করে এটা মোটামুটি হয়ে যায়। সো তুমি চাইলে বুক রিডিংটা এই স্টেজে স্কিপ করে তুমি সিকিউতে যেতে পারো, বাট সিকিউ অবশ্যই কি হবে, বোর্ড, অবশ্যই বোর্ডের সিকিউ, বোর্ড সিকিউতে যাইতে পারো, ঠিক আছে। সো বুক রিডিংটা দিতেও পারো, তুমি যদি মনে করো যে না আমি বইটা পড়া এখন কমফোর্টেবল, তাহলে তুমি বইটা পড়ো। আর যদি বইটা পেইন লাগে যে অনেক কিছু ক্লাসে পড়ায় নেই, আমি এগুলো বুঝতেছি না, বাদ দাও, কোনো সমস্যা নেই, তুমি আগে বোর্ড কোশ্চেন সলভ করো, কারণ তুমি আলটিমেটলি বই রিডিং না পড়লেও কোনো সমস্যা নেই, অবশ্যই বেসিকটা দুর্বল থাকবে, ওই লেভেলের স্ট্রং হবে না, কিন্তু সিকিউ পারার জন্য আমি মনে করি ক্লাস এনাফ, ঠিক আছে। তুমি যদি একটা ভালো করে ক্লাস করো, মনোযোগ দিয়ে নোট টোট করে করে ফর্মুলাগুলো শিখো, আমি বলবো বোর্ডের সিকিউ সলভ করার জন্য তুমি এনাফ ক্যাপেবল ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো সিকিউ গুলো সলভ করার পরে আমি বলবো যে তুমি যারা বুক রিডিংটা স্কিপ করছো তারা এবার বুক রিডিংটা দাও, ঠিক আছে। এইবার তোমার জন্য এই কিছুটা সহজ হয়ে যাবে, ঠিক আছে, অনেকটাই সহজ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে যে না ও আচ্ছা এটা 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 আচ্ছা আচ্ছা ওকে ফাইন, এইভাবে, ঠিক আছে। আচ্ছা, বুক রিডিং দেওয়ার পরে বাই দ্য ওয়ে এইখানে সিকিউ কিন্তু আমি তোমাকে বলবো যে মিনিমাম মিনিমাম 20 থেকে 22টা করবা, বোর্ডের কোশ্চেন অনেক আছে 30টার উপরে, কারণ অলমোস্ট তোমাদের তোমরা যদি 19 পর্যন্ত বোর্ড সলভ করো তাও মিনিমাম 30টার উপরে কোশ্চেন, ঠিক আছে। তো আমি বলবো এখানে মিনিমাম 20 থেকে 22টা কোশ্চেন করবা, এবং সিকিউ পড়ার একটা প্যাটার্ন আছে। সিকিউ পড়ার প্যাটার্ন কি, তুমি টেস্ট পেপার নিলা, নাম্বার 1 সিকিউ আসলো, তুমি হচ্ছে এটা করলা, স্টার দিলে, এটা একটা টাইপ, ঠিক আছে। নাম্বার 2 আসলো, সেম স্কিপ, স্কিপ বলতে তুমি প্র্যাকটিস করবা বাট স্টার আর দিবা না। তারপর 3তে আসলা, 3তে আসলে দেখবা নতুন একটা টাইপ, ওইটা স্টার দিলাম, ঠিক আছে। তারপরে 4এ দেখলা যে ওই প্রথমটার মতো স্কিপ, মানে স্কিপ বলতে কোনো স্টার্ট দিবা না। তারপর 5এ আসলা, আবার নতুন একটা টাইপ, এরকম করে করে তুমি আসলে একটা চ্যাপ্টারে ফিজিক্সের ম্যাক্সিমাম 4 থেকে 5টা টাইপ পাবা, আরো কম, কিছু কিছু চ্যাপ্টারে 3টা, কিছু কিছু চ্যাপ্টারে 5টা, এরকম ম্যাক্সিমাম 4, 5টা, 6টা ম্যাক্সিমাম তুমি টাইপ পাবা। তার মানে দেখো পরীক্ষার আগে তোমার এইচএসসি পরীক্ষার যখন আর একদিন থাকবে, বা তোমার একটা সামনে মেজর পরীক্ষা তুমি রিভিশন দিবা, তখন হচ্ছে তুমি এই 5টা স্টার দেওয়া ম্যাথগুলো তুমি দেখবা, ঠিক আছে। আবার সলভ করতে করতে কিছু এক্সেপশনাল ম্যাথ চলে আসবে না, সেই এক্সেপশনাল ম্যাথগুলোতেও তুমি একটু রেড মার্কিং করে রাখবা যে এই ম্যাথটা না আমি নর্মালি আসলে পারবো না, তার মানে পরীক্ষার আগে আমার এটা দেখা লাগবে, তো ওইটাতে কিন্তু তুমি অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবা। এটাকে বলে ভাই রিভিশন ম্যাটেরিয়াল। তুমি কিন্তু পরীক্ষার আগে সব পড়বা না, তাই না, সব পড়ার সময়ও নেই, তুমি ক্যাপেবলও না সব পড়ার জন্য। তো এই যে স্টার দেওয়ার ব্যাপারটা, এই জিনিসটা তোমাকে খুব বেশি হেল্প করবে, এটাকে বলে রিভিশন ম্যাটেরিয়াল। নিজের রিভিশন ম্যাটেরিয়াল অবভিয়াসলি নিজেই তোমাকে সাজাইতে হবে যে আমি কোন জায়গায় আমার পরীক্ষার আগে দেখা লাগবে, নাহলে আমি পারবো না, ঠিক আছে। সো এইভাবে তুমি সিকিউটা প্র্যাকটিস করবা, অবশ্যই অবশ্যই 20 থেকে 22টা সিকিউ হাতে প্র্যাকটিস করবা। আমি এইখানে আরেকটা কমন কথা বলি, তুমি ফার্স্ট টাইম খারাপ করছো কেন জানো, কারণ তুমি সিকিউ গুলো হাতে প্র্যাকটিস করো নাই, তোমার কাছে মনে হয়েছে কি না আমি পারবো, আমি সিকিউ এটা পারবো, দেখছিলাম কনসেপ্ট পড়ছি, ভাইয়া ভালো পড়াইছে ক্লাসে, ঠিক আছে আমি পারবো, বাট না, এটা হচ্ছে বিশাল একটা ট্র্যাপ, এটা খুব বড় লেভেলের একটা ট্র্যাপ। এই সেকেন্ড টাইম এসে সরি সেকেন্ড টাইম এসে এই ট্র্যাপে অ্যাটলিস্ট পা দেওয়া যাবে না, প্রত্যেকটা সিকিউ তোমাকে হাতে ভরে ভরে একদম সুন্দর করে গুছায় করা লাগবে, ঠিক আছে। হ্যাঁ, তুমি যদি কমফোর্টেবল হয়ে যাও 15-16টা করার পর, তাহলে তুমি একটু টুকটাক ক্যালকুলেটারে মনে মনে ম্যাথ করে বা ছোট ছোট করে ম্যাথ করে তুমি আনসার অ্যাটলিস্ট ম্যাচ করাবা, অ্যাটলিস্ট তুমি নিজের মতো করে আনসার ম্যাচ করে বইয়ের সাথে ম্যাচ করাবা, ম্যাচ করলে তুমি তারপর সামনে যাবা, এছাড়া তুমি সামনে যাবা না। আমি বলবো এই যে পুরা মানে জিনিসটাতে, পুরো ফিজিক্সের একটা চ্যাপ্টারের জার্নিতে তোমার সিকিউ সলভিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সিকিউ সলভিং, নট দেখা, আমি আবার বলতে সিকিউ দেখলে হবে না, আচ্ছা ওদের সলিউশন করছে দেখছি এইভাবে এইভাবে না, এই যে ট্র্যাপ, এই ট্র্যাপে আর থাকা যাবে না, তোমাকে নিজে সলভ করে আনসার ম্যাচ করাইতে হবে, যদি ম্যাচ করে তাইলেই কি তুমি গুড, পরীক্ষা একটা পারার চান্সেস থাকবে, ওকে। আচ্ছা, সেই স্টেজে সিকিউ করার পরে বুক রিডিং দিবা, তারপর তুমি কি বলো তো এমসিকিউতে আসবা। এমসিকিউতে শুরুতে আসবা না, কারণ এমসিকিউ পড়াটা একটু পেইনফুল, শুরুতে তোমার পেইন লাগতে পারে। সো সিকিউ, বুক রিডিং এগুলো শেষ করার পরে তারপর হচ্ছে কি তুমি এমসিকিউতে আসবা, ঠিক আছে। আচ্ছা, ওকে, এটা হচ্ছে মোটামুটি ফিজিক্স নিয়ে কথাবার্তা।
ওকে, সো এখন ফিজিক্সে আবার এখন এইখানে দুই ধরনের স্টুডেন্ট থাকবে, বা সবারই অলমোস্ট। একটা থাকবে কি স্ট্রং জোন, একটা থাকবে উইক জোন। আমি বলবো ফার্স্ট টাইম তুমি অ্যাটলিস্ট 4টা চ্যাপ্টার তুমি ভালো করে পারো, 4টা বা 3টা তো অ্যাটলিস্ট পারোই তুমি ভালো করে। হ্যাঁ, তোমার প্রবলেম থাকতে পারে 4 থেকে 5টা, ঠিক আছে, তোমার 4 থেকে 5টা চ্যাপ্টার প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা শুধু একটা পেপারের জন্য বলতেছি। সো 2টা পেপার মিলে তোমার ধরো, আমি একদম ওয়ার্স্ট কেস ধরতেছি, 10টা চ্যাপ্টার তোমার হচ্ছে কাঁচা, তুমি খুবই একদম যে সিকিউ আসলে পারো না, অ্যাটলিস্ট 10টা ধরো, 10টা তোমার জন্য উইক জোন, ঠিক আছে। সো তোমাকে আগে উইক জোনগুলো নিয়ে কাজ করা লাগবে, এবং ফিজিক্সের একটা চ্যাপ্টার আসলে আমি যেভাবে বলছি, যে রোডম্যাপ দেখাইলাম, ক্লাস, তারপর সিকিউ সলভিং, তারপর বুক রিডিং, তারপর এমসিকিউ, এইভাবে তোমার ফিজিক্সের একটা চ্যাপ্টার শেষ করতে সর্বোচ্চ তোমার একদম বেশি হলে 3 দিন লাগবে। আর যদি তুমি একটু ইফেক্টিভলি 12 ঘন্টা 10 ঘন্টা করে একটা পড়া দিতে পারো ইফেক্টিভলি, কিন্তু মাঝখানে শর্টস দেখবা না, রিলস দেখবা না, ডিস্ট্রাকশন ছাড়া, তাহলে ইনশাল্লাহ তোমার 2 দিনেই একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো তুমি ট্রাই করবা এর থেকে বেশি যেন না হয়। এর থেকে বেশি হলে ভাইয়া আমি বলবো তুমি আসলে 7 মাসে কভার করতে পারবা না। তোমার 7 মাস তো অনেক বেশি, ম্যাক্সিমাম 5 মাস আছে। সো তুমি আসলে এর থেকে বেশি আসলে কোনোভাবেই তুমি দিতে পারবা না, ঠিক আছে। সো আমি বলবো যে আগে উইক জোনগুলো নিয়ে কাজ করো, তারপর স্ট্রং জোনগুলোতে একটু কম সময় দিয়ে তুমি পুরো ফিজিক্সের সিলেবাসটা শেষ করবে। এবার কোনটাতে কয়দিন নিবা, কতদিন পড়বা, এটা আসলে আমি এক্স্যাক্টলি বলে দেওয়ার আসলে কেউ না। এটা হচ্ছে তোমার যার পার্সোনাল বিষয়, ঠিক আছে। এটা তুমি তোমারটা নিজের মতোই সাজাও। আর তুমি যদি তোমারটা নিজের মতো সাজাইতে না পারো, তাহলে তুমি আমাদের গ্রুপে জানাইতে পারো, আমরা তখন পরামর্শ দিব। বাট ওভারঅল জেনারেলি আসলে এইভাবে বলা যায় না যে তুমি এইটা এই কয়দিন নেবা, এটা এই কয়দিন নেবা। এটা এক একজনের ক্ষেত্রে একটা ভ্যারি করবে, ঠিক আছে। আমি আমার মতো একটা বলে দিলাম, ওইটা তুমি ফলো করছো, ওইটা তোমার জন্য সুইটেবল নাও হইতে পারে, তাই না। আচ্ছা, সো আমি এক্সাক্ট টাইম টেবল দিচ্ছি না, বাট তুমি এর থেকে বেশি সময় নিতে পারবা না, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে আমার মোটামুটি ফিজিক্স নিয়ে কথাবার্তা। ফিজিক্সটা আসলে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও বা ভার্সিটি প্রিপারেশন নাও, তোমার ফিজিক্সটা কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। স্পেশালি ইঞ্জিনিয়ারিংয়ে ফিজিক্স অলমোস্ট বুয়েটে 20টা থেকে 20টা ম্যাথ, ইঞ্জিনিয়ারিংয়ে সবই ম্যাথ থাকবে, থিওরি খুব কমই থাকবে, ঠিক আছে। এবার আসি আসলে আমি কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা বলবো। কেমিস্ট্রিতে আসলে চ্যাপ্টার 10টার মধ্যে মেজর চ্যাপ্টার হচ্ছে 4টা 8টা করে, বাকি 2টা মুখস্থ করা, এটা সবাই পারবে, ঠিক আছে। তো 4টা চ্যাপ্টারের মধ্যে এখন অ্যাটলিস্ট আমি মনে করি যে ভাই তুমি এখান থেকে 2টা পারো, এখান থেকে 2টা পারো, নাহলে তো তুমি পাসই করতে না, তাই না। 2টা তো তুমি পারোই, নাহলে তুমি পাস করতে না, ওকে। আচ্ছা, সো তোমার যদি 4টা স্ট্রং থাকতে পারে, তাহলে তোমার উইক জোন আছে কয়টা বলো তো? তোমার উইক জোন হচ্ছে মাত্র 4টা অধ্যায়, ঠিক আছে। এই 4টা অধ্যায়ে তুমি খুব বেশ ভালো লেভেলের একটা টাইম দিয়ে, আবার যেই চ্যাপ্টারগুলো তুমি পারো ওইগুলো কিন্তু ওই লেভেলের পারো না, এই জন্যই তোমার রেজাল্টটা খারাপ হয়েছে, তাই না। সো কেমিস্ট্রির রোডম্যাপটা যদি আমি বলি, কেমিস্ট্রির ক্ষেত্রেও প্রথম কথা হচ্ছে ভাইয়া তোমাকে অনলাইন ক্লাস করতে হবে। অনলাইন ক্লাস এটা ফরজ, কারণ তুমি অনেকে আমরা আসলে, আচ্ছা দেখো, অনেকেই আমরা নিজে নিজে পড়ার চেষ্টা করি। দেখো, এই জিনিসগুলো না তোমাদের অনেকের ক্ষেত্রে নতুন। সো আমি বলবো যে নিজে নিজে পড়াটা অনেকের জন্যই সুইটেবল না, ঠিক আছে। মানে একদম নিজে কোনো ক্লাস টাস না করে বই রিডিং পড়ে পড়াশোনা করা, এইভাবে অনেকেই পারে, বাট এটা আসলে পারলে তুমি তো আর ধরো রেজাল্ট খারাপ করতে না, তোমাকে অবশ্যই ক্লাস করতে হবে। কারণ ক্লাসে করলে কি তোমার জিনিসটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, ভাইয়ারা তোমাকে তাড়াতাড়ি গুছাই দিবে, ঠিক আছে। সো তোমাকে অবশ্যই অনলাইন ক্লাস আগে করতে হবে, করলে তোমার ধরো কেমিস্ট্রি একটা অধ্যায় তো মোটামুটি 6 থেকে 8 ঘন্টার মতো ক্লাস থাকবে, বেশিরভাগ ক্লাসগুলা 6-8 ঘন্টা, বা একটু ছোট যদি বলি 4 থেকে 5 ঘন্টা। তো এই 5 ঘন্টা ইনভেস্ট করলে, মনোযোগ দিয়ে যদি তুমি 5 ঘন্টা ইনভেস্ট করো, তাহলে তোমার কি পুরো চ্যাপ্টারটা কি বুঝায় গেল, ঠিক আছে। মোটামুটি তুমি বুঝলা, এরপর তুমি যদি সিকিউ সলভিং এ যাও, তোমার জন্য কি অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে দেখো, প্রথম হচ্ছে অনলাইন ক্লাস। এই কেমিস্ট্রির ক্ষেত্রে আমি একই কথা বলবো, আগে সিকিউ সলভিং, বুক রিডিং এ আগে নাও যাইতে পারো। বুক রিডিং এ গেলে কি একটু পেইন খাবা, কারণ কেমিস্ট্রিতে তো ক্লাসে দেখবে একটা পড়ায়, বইয়ে দেখবে অন্য কিছু, বই অনেক হাবিজাবি জিনিস আছে, ওইগুলো আসলে এখনই শুরুতে পড়ার দরকার নেই, ঠিক আছে। সো আগে তোমার কি সিকিউ ভালো করে পড়তে হবে, তারপর তুমি একটা কাজ করতে পারো, বুক রিডিং দিতে পারো। এটা সেম, ফিজিক্সের জন্য যেই থিওরি, কেমিস্ট্রির জন্য সেম জিনিস, ঠিক আছে। তারপর তুমি বুক রিডিং দিবা, তবে কেমিস্ট্রির বুক রিডিংটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো মেডিকেলে যারা পড়বা, মেডিকেলে যারা পড়তে চাও, তাদের জন্য কেমিস্ট্রির বুক রিডিংটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এবং এইচএসসি এমসিকিউ। সো ফিজিক্সের বই রিডিং যদি তুমি নাও দাও, তা আমি বলবো খুব একটা সমস্যা হবে না,
তুমি হয়তো এমসিকিউ এক দুইটা পারবা না, সমস্যা নেই। কিন্তু কেমিস্ট্রির বুক রিডিং যদি তুমি না দাও তুমি অনেক কিছু মিস করবা, ঠিক আছে? তো কেমিস্ট্রির জন্য বুক রিডিং অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপর তুমি হচ্ছে টেস্ট পেপারের এমসিকিউতে যাবা, ঠিক আছে? তারপর তুমি টেস্ট পেপারের এমসিকিউতে যাওয়া, এইভাবে তুমি কেমিস্ট্রি প্রিপারেশনটা নিবা। বাট এইখানেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি সিকিউ সলভিং। সিকিউ সলভিং ভাই কেমিস্ট্রিতে মিনিমাম 30টা প্লাস 30 প্লাস তোমাকে করাই লাগবে। সিকিউ আছে কিন্তু মিনিমাম 50টা, বোর্ডেরই 19 সাল পর্যন্ত বোর্ডের পাবা তুমি 50টার উপরে। তো তোমাকে এখানে 30 প্লাস সিকিউ করাই লাগবে। এইটার ক্ষেত্রেও পড়াশোনার স্টাইল সেম, আগে যেটা টাইম নিয়ে বলছি যে টাইপ চুজ করতে হবে, তোমাকে টাইপ ধরে ধরে সিকিউ দাগাইতে হবে যে এইটা এই টাইপের, আচ্ছা ফাইন এইটা এইটা এই টাইপের, এরকম করে তুমিও কেমিস্ট্রিতে দেখবা 6টা কি 7টা টাইপের ম্যাথ আছে, 6টা থেকে 7টা, এটাও বেশি বলছে, আরো কম 5 থেকে 6টা টাইপের ম্যাথ আছে, ঠিক আছে? ওই টাইপগুলো তুমি পরীক্ষার আগে তুমি রিভিশন দিবা। সো পরীক্ষার আগে এই 6টা কোশ্চেনই তুমি দেখতে পারবে, একটা চ্যাপ্টার থেকে তুমি তখন আর 30টা দেখতে পারবে না, তখন তোমাকে এই 6টা কোশ্চেনই কিন্তু দেখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে তুমি কেমিস্ট্রির প্রিপারেশনটা সাজাইতে পারো, রোডম্যাপটা। এবং কেমিস্ট্রিতে যদি দিনের কথা বলি, আমি বলবো যে কেমিস্ট্রিতে তুমি একটা সাবজেক্টের জন্য, মানে একটা চ্যাপ্টারের জন্য তুমি আসলে আহ, চার চার দিন 4 দিনের বেশি নিও না, 3 থেকে 4 দিন, ঠিক আছে? 3 থেকে 4 দিনের বেশি তোমার আসলে নেওয়াটা উচিত হবে না। যদিও কেমিস্ট্রিতেও এমনি অনেক পড়াশোনা আছে, ফিজিক্সে আসলে 3 দিন বেশি বলছি, আর কেমিস্ট্রিতে ধরো মিনিমাম 3 দিন থেকে 4 দিন, ঠিক আছে? তাহলে তুমি দেখো এই 4 4 তোমার 4টা উইক জন্য যদি পড়ো, 4 4 তোমার 16 ডেজ চলে যাচ্ছে। তাহলে এইখানে 16 দিন, ফিজিক্সে ধরো যে তোমার ওই তুমি যদি 3 দিন করে নিতা, তাহলে তোমার অলমোস্ট কত, অলমোস্ট ফিজিক্সটা পড়তে তোমার 25 দিনের বেশি লাগতো, ঠিক আছে? সব চ্যাপ্টার যে তোমার 3 দিন লাগবে এমন তো না, এভারেজ করে 25 দিন ফিজিক্সে, আর তোমার এইখানে কেমিস্ট্রিতে হচ্ছে কি বলতো 16 দিন, ঠিক আছে? আর উইকজন তো পাশাপাশি আছে, এখানে আমি ধরলাম 20 দিন। ওকে, তো এইখানে দেখো তোমার 45 ডেজ কিন্তু চলে যাচ্ছে একদম ভালো স্ট্রং একটা প্রিপারেশনের জন্য, ঠিক আছে? 45 ডেজ কিন্তু চলে যাচ্ছে। আবার তোমার এখানে ম্যাথের ব্যাপার আছে, আদার সাবজেক্ট আছে। ওকে, সো এখানে আসলে তোমার মোটামুটি এর থেকে বেশি সময় কিন্তু না নেওয়ার চেষ্টা করো। বাট এগুলো আসলে এক্সাক্ট কোনো টাইম টেবল নাই যে তুমি চিন্তা করছো রুটিন করছো এইভাবে আগাবেন, না, এমন কখনোই হয় না। সো আলটিমেটলি তুমি একটা ওভারঅল গাইডলাইন মাথায় রেখে তারপর তুমি আগাইতে থাকো, পরে বাকিটা কি হয় দেখা যাক, ঠিক আছে? আর এখানে একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু সময় যেহেতু থাকবে 5 মাস, সময় যেহেতু থাকবে 5 মাস, আমি মিনিমাম ধরতেছি, 5 মাসের মধ্যে আমি বলবো 4 মাস ধরে তুমি প্রিপারেশন নিবা। 4 মাস ধরে তুমি প্রিপারেশন নিবা, লাস্টের 1 মান্থে আসলে তুমি কি করবা বলো তো, রিভিশন দিবা। কেন 4 মাস আমি কেন রাখছি ভাইয়া রিভিশনের জন্য, মাত্র 1 মাস কেন? কারণ তুমি আসলে এক্সপার্ট না, তুমি রেজাল্ট খারাপ করছো, তার মানে তোমার যথেষ্ট দুর্বলতা আছে। সো দুর্বলতার জায়গাটা তুমি কি মানে হালকা করে পড়ে পরে রিভিশন দিয়ে কভার করে ফেলবে এমন তো কোনো বিষয় না, তাই না? একটা উক্তি আছে না যে একজনকে বলা হয়েছিল যে আসলে আমাকে যদি 300 দিন দেওয়া হয় তাহলে আমি 299 দিন হচ্ছে আমার ছুরিটা ধার দিব, একদিন হচ্ছে আমি অপারেশন করব, ঠিক আছে? তার মানে কি 299 দিনই তোমাকে কি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে কি তুমি যে হচ্ছে ফাইনালি তুমি যে রিভিশনের ব্যাপারটা, তুমি অবশ্যই রিভিশন দিবা, রিভিশনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বাট তুমি সেকেন্ড টাইম আর বুঝতে হবে তোমার হচ্ছে প্রিভিয়াস জিনিসগুলা ভালো না, প্রিভিয়াস আমল ভালো না। সো 4 মাসের কম আসলে পসিবল না যে তুমি 3 মাসে ফিজিক্স একটা চ্যাপ্টারের জন্য 1 দিন, তারপর কেমিস্ট্রির জন্য 2 দিন, এমন করে করে তুমি হচ্ছে শেষ করে ফেলবা, এটা আসলে পসিবল না, ঠিক আছে? তোমাকে 4 মাস ধরে তোমার ফাউন্ডেশন স্ট্রং করা লাগবে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 ক্লাস করে করে সিকিউ প্র্যাকটিস করতে 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 ফাউন্ডেশন স্ট্রং করা লাগবে। এরপর তুমি রিভিশনে যেতে পারো। রিভিশন যখন দিবা তখন কিন্তু তুমি কোনোভাবেই অত ডিপে পড়তে পারবে না, তুমি জাস্ট কুইক কুইক করে রিভিশন জাস্ট দিয়ে যেতে হবে, ঠিক আছে? তো আমি বলবো যে রিভিশনের জন্য তোমরা 1 মাস রাখো, বা চাইলে আরেকটু বেশি রাখতে পারো, 1.5 থেকে 2 মাস ম্যাক্সিমাম। বাকি 4 থেকে 3 মাস আসলে খুবই কম হয়, তারপরও রাখতেছি আর কি। এই সময়টা তোমাকে আসলে প্রিপারেশন নেওয়া লাগবে, কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে ভাইয়া। এইখানে আসলে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে তুমি দেখো তুমি আসলে এখানে কোনো 9 6 রাখতে পারবে না, মানে কনসেপ্টে যদি তুমি ফাঁকি রাখো তাহলে তোমার জন্য পেইনফুল হয়ে যাবে, তোমার একটা সিকিউ বারবার করা লাগবে, তারপরেও নতুন একটা সিকিউ দিলে তুমি পারবা না, ঠিক আছে? তো আমি মনে করি তোমাকে আসলে প্রিপারেশনটা আসলে বেশি কি, তোমাকে কনসেপ্ট ক্লিয়ারে বেশি সময় দিতে হবে এবং সিকিউ প্র্যাকটিস করে করে সেটা হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এইটা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে কথা। ম্যাথের জন্য আসলে এবার কথা বলবো। আচ্ছা, আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে এখনো কথা বলি নাই, ওই কথাটা এইচএসসি শেষ হওয়ার পর তারপর বলবো, ঠিক আছে? ও আচ্ছা, এখানেই শুরু করতেছি, দেখো। আচ্ছা, এবার দেখো, এবার আসলে আমাদের ম্যাথের ক্ষেত্রে আমরা কিভাবে পড়াশোনা করব, যে ম্যাথের ক্ষেত্রে আসলে
ক্লাস, এটাও সেম। মানে ম্যাথের ক্ষেত্রে তুমি ক্লাসটা চাইলে স্কিপ করতে পারো, বাট অনেকেই ম্যাথে দেখা গেলো যে স্ট্রং না, কারণ ম্যাথের ক্লাস অনেক লেন্দি। তুমি ম্যাথে আসলে তোমাকে হাতে প্র্যাকটিস করা লাগবে, তো তুমি চাইলে ক্লাস স্কিপ করতে পারো, বাট আমি বলবো এরপরও তুমি যেহেতু খারাপ করছো রেজাল্ট, তার মানে তোমার কনসেপ্টে দুর্বলতা আছে, তুমি অনলাইন ক্লাস আগে করো, এটা মাস্ট। ঠিক আছে, ক্লাসটা আগে করো। তারপর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে তোমার সিকিউ প্র্যাকটিসিং এর খুব একটা সমস্যা নাই, মানে সিকিউ না করলেও চলবে। তুমি বোর্ডের যত ম্যাথ আছে, বোর্ড বলতে আমি বোর্ড বুক বুঝাচ্ছি, মানে মেইন বইয়ের যে ম্যাথ আছে, মেইন বইয়ের ম্যাথ একটা বাদ দিবা না, সব করে ফেলবা। হ্যাঁ, এক্সেপশনাল কিছু কঠিন আছে, হ্যাঁ তুমি এখানে কেতাব স্যারের বই ফলো করতে পারো, আমি বলবো এটা ভালো। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তারা কেতাব স্যারের বইটা করলে ভালো, অথবা তুমি অন্য বইও করতে পারো, রূপন্তী, এসিও আহমেদ স্যার করতে পারো, কোনো সমস্যা নেই, তবে কেতাবটা করলে আমি ভালো, আমি বলবো আগায় রাখবো তোমাকে। ঠিক আছে, আচ্ছা। তো ম্যাথের ক্ষেত্রে হচ্ছে ভাইয়া প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করা লাগবে, বইয়ের প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করা লাগবে। ম্যাথের ক্ষেত্রে আমি বলবো যে সিকিউটা তুমি চাইলে স্কিপ করতে পারো, চাইলে করলে ভালো, অ্যাটলিস্ট দেখতে পারো টুকটাক, আচ্ছা এটা এটা সেটা এটা, দেখবা যে ভাই ওই বইয়ের ম্যাথগুলোই যাচ্ছে, ভিন্ন প্যাটার্ন অ্যানালিসিস আর কিছুই না, এটা তুমি ধরতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো তুমি ম্যাথের ক্ষেত্রে সিকিউ স্কিপ করতে পারো, কিন্তু বুক স্কিপ করার কোনো সুযোগ নেই, এইটা স্কিপ করার কোনো সুযোগ নাই। বইয়ের প্রত্যেকটা ম্যাথ মার্ক করে করে স্টার দিয়ে দিয়ে, যেটা একটা এক্সেপশনাল টাইপ ওয়াইজ, স্পেশালি কেতাবের বই কিন্তু 1 এ দেখবে এক টাইপের ম্যাথ, 2 এ দেখবে এক টাইপের ম্যাথ, 3 এ দেখবে এক টাইপের ম্যাথ, তার মানে কেতাবের বই কিন্তু টাইপ করা আছে অলরেডি। ঠিক আছে, 1 2 3 4 এরকম প্রতি টাইপ থেকে যদি তুমি পরীক্ষার আগে একটা করে মার্ক করে রাখো, তাও এনাফ, তোমার রিভিশনটা কিন্তু রিভিশন ম্যাটেরিয়াল সুন্দরভাবে বানায় ফেলতে পারবা। ঠিক আছে, কিন্তু ফার্স্ট টাইম যখন এখন প্র্যাকটিস করবে, তোমাকে কিন্তু সব ধরে ধরে টাচ করে করে করা লাগবে, একদম আনসার বের করে আনসার ম্যাচ করে তারপর করা লাগবে। ঠিক আছে, আই হোপ ম্যাথে আসলে মানে বোর্ডে খুব একটা খারাপ কেউ করে না, মানে মিনিমাম অ্যাটলিস্ট এ মাইনাস তো পাই, সো এইবার চেষ্টা করবা কি এ প্লাসে যাওয়ার জন্য। ঠিক আছে, আর যারা ম্যাথে ফেল করছো ওরা চেষ্টা করবা কি যতটুক সম্ভব ভালো করা যায়, যতটা উন্নতি নিজেকে করা যায়। ওকে, তো এইভাবে আসলে ম্যাথের প্রিপারেশনটা। ম্যাথের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। ম্যাথের এমসিকিউ কিন্তু ধরা খাবা, তুমি 25টা এমসিকিউ জীবনও বোর্ডে সলভ করতে পারো না বলেই তুমি ইমপ্রুভমেন্ট দিচ্ছ, তাই না? আচ্ছা, তার মানে ম্যাথের এমসিকিউর ক্ষেত্রে আসলে আমি একটা কথা বলবো, ক্যালকুলেটর ট্রিক্স ছাড়া পসিবল না, পসিবল বাট টাফ। ক্যালকুলেটর ট্রিক্স তোমাকে, হ্যাঁ ক্যালকুলেটর ট্রিক্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেটর ট্রিক্স অ্যাপ্লাই করলে তোমার 25টা এমসিকিউ খুব ইজিলি তোমার জন্য হয়ে যাবে। ঠিক আছে, তো আমি বলবো তোমাকে এমসিকিউ কিন্তু টাইম ধরে প্র্যাকটিস করা লাগবে, তাইলে তোমার ম্যাথের একটা ভালো প্রিপারেশন আসবে। ওকে, সো সিকিউটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট না, ক্লাস করবা, বই ধরে ধরে করবা, তারপর এমসিকিউ সলভ করবা। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে তোমার ম্যাথের সময়। ম্যাথে আসলে যত কম টাইম নিতে পারো, কারণ আমি মনে করি ফিজিক্স কেমিস্ট্রির তুলনায় ম্যাথে সময় কারো কারো ক্ষেত্রে বেশি লাগবে, বাট অনেকেই ম্যাথে একটু ভালো থাকো, তাদের জন্য কিন্তু সময়টা কম লাগবে। ঠিক আছে, তো আমি বলবো যে তুমি তোমার হাতে যদি 4 মাস থাকে, 4 মাসের 3 মাসই তুমি এই সব পড়বা, মানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই 3টা সাবজেক্ট তুমি 3 মাস, 3 মাস না, কারণ তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তোমাকে এইখানে বেশি সময় দেওয়া লাগবে, তাই না? সময়টা যে এক্সাক্ট কেমনই হবে তা না, বাট আমি বলবো বেশিরভাগ সময় কি তুমি পিসিএম এ দিবা, কারণ তোমার জন্য পিসিএমটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট। ঠিক আছে, তো আবার যারা মেডিকেল ক্যান্ডিডেট ওরা এখানে পিসিএম এর ম্যাথের সময়টা কমায় তুমি বায়োলজিতে বেশি সময় দিবা। ঠিক আছে, মেডিকেল সেকশন নিয়ে কথা বলবো। এবার আছে অ্যাডমিশনের বিষয়ে, অ্যাডমিশনে আসলে কি করা যায়। ঠিক আছে, আচ্ছা। তো অ্যাডমিশনে আসলে আমি যদি বলি যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য তোমার হাতে যেহেতু মাত্র 5 মাস আছে, আমি বলবো খুব একটা দেখার সময় নাই, খুব একটা যে দেখতে পারবা তা না, তবে একটা তোমাকে গুড নিউজ দেই, সেটা হচ্ছে এইচএসসি প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবার অনেকেই কোচিং করছো জানো, 80% মিল আছে, 80% মিল আছে। হ্যাঁ, কোশ্চেনের কোয়ালিটি ভালো, কোশ্চেনের কোয়ালিটি নো ডাউট যে ইঞ্জিনিয়ারিং এ খুবই হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে, কিন্তু কনসেপ্টটা ওই এইচএসসির মতোই। ঠিক আছে, এইচএসসির কনসেপ্টটা দিয়েই তোমাকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করা লাগবে। সিলেবাস হয়তো এখানে 10% এক্সট্রা পড়া লাগবে। ঠিক আছে, এক্সট্রা কিছু পড়া লাগবে না, বাট তোমাকে এক্সট্রা অনেক প্রবলেম সলভ করা লাগবে, মানে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনের লেভেলগুলো একটু হাই স্ট্যান্ডার্ড। ওকে, সো ওই কোশ্চেনগুলো প্র্যাকটিস করা লাগবে। এখন আমি বলবো তুমি যদি মনে করো যে ভাইয়া আমি আপনি যেভাবে বলছেন ওইভাবে পড়ে আর সময় পাচ্ছি না, তাহলে আমি বলবো তোমার ইঞ্জিনিয়ারিং মানে কোশ্চেন ব্যাংক ধরার দরকার নেই। ঠিক আছে, কারণ তোমার জন্য ভাই এইচএসসিটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তোমাকে এইচএসসিতে প্লাস তো পাইতেই হবে। যে এবার দেখো বুয়েটে প্লাস চাইছে, জিপিএ 5 তো চাইছে, আবার পিসিএম এ কি প্লাস উল্লেখ করে দিছে লাগবেই। সো তুমি পিসিএম এ প্লাস মিস করতে পারবাই না তুমি যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট রাখো তুমি।
ঠিক আছে। হ্যাঁ সাস্ট হইলে আলাদা কথা, সাস্টে তুমি পারবা, বাট চুয়েট টুয়েট কুয়েট বুয়েটে তুমি কিন্তু পিসিএমএ প্লাস পাওয়া জরুরি, এবং ওভারঅল জিপিএ 5টা পাওয়া তোমার জন্য বুয়েটের জন্য খুবই জরুরি, খুবই জরুরি, ঠিক আছে। তো তুমি যদি মনে করো যে ভাই আমি পারতেছি না, তাহলে বাট কিন্তু অনেকের প্রিপারেশন আমি জানি ফার্স্ট টাইমে ভালো, হয়তো সামহাও একটু খারাপ করছো তুমি, হচ্ছে সামহাও কি একটু ধরো যে তোমার লাকের জন্য অথবা নিজের কিছু ভুলের কারণে অথবা পরীক্ষার টাইমটা তুমি ভালো করে ইউটিলাইজ করো, সেই জন্য ফলাফলটা তো খারাপ আসছে, ঠিক আছে। তাহলে আমি বলবো তুমি যদি পারো, আমি যেভাবে বলছি এইভাবে বলার পর তুমি যদি আরো সময় দেখো আছে, তাহলে ভাইয়া তুমি একটু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা নাও। আমি বলবো এখানে হচ্ছে তোমার উদ্ভাসের বইটা নিও, ঠিক আছে। উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন বইটা গুছানো সাজানো আছে, ওদের কোশ্চেন ব্যাংকটা নিয়ে তুমি জাস্ট কোশ্চেনগুলো একটু দেখবা, সলভ করা লাগবে না, সলভ লাগবে না, তুমি একটু দেখো, ঠিক আছে। জাস্ট দেখো, আর কিচ্ছু না, তুমি দেখো, যে দেখে তোমার ভালো লাগবে যে আচ্ছা 70% কোশ্চেনই তো আমি দেখিব পারি, আমি এইচএসসি র ওই যে সিকিউ সলভ করছিলাম ওরকমই তো 70%ই ওরকম, হ্যাঁ 30% কিছু এদিক ওদিক আছে, সেগুলো আমি না হয় পরে দেখবো। তুমি সলভ এক দুইটা দেখো, এক দুইটা সলভ করো, কিন্তু খুব একটা দরকার নেই, তুমি যা দেখো অ্যাটলিস্ট এই স্টেজে তুমি দেখে রাখো, আর যদি সলভ করতে পারো ভাই খুবই ভালো। বাট কথা হচ্ছে যারা 2 বছর পড়াশোনা করে ওরাই একদম সিকিউরিটিকে উপরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক টাচ করতে পারে না, যারা যাদের প্রোডাক্টিভিটি ভালো ওরা পারে, ওরা এক্সেপশনাল, ঠিক আছে। সো তুমি হচ্ছে অ্যাটলিস্ট দেখো, আমি যদি বলি দেখো, এই যে দেখছো এতেই তোমার প্রিপারেশন 50% শেষ। তাহলে তুমি পরবর্তী যখন এডমিশনে যাবা তখন তুমি সব পরিচিত দেখবা, আরে এই ম্যাথটা তো আমি দেখছিলাম, এটা এইভাবে করা লাগে, এটা এইভাবে করা লাগে, তখন তুমি ভালো করে প্র্যাকটিস করলা। ওই সময় যে প্র্যাকটিসটা কম ছিল, এই তখন এডমিশন টাইমে গিয়ে তুমি ভালোভাবে প্র্যাকটিসটা করতে পারবা, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং এর একটা কোর প্রিপারেশন হয়ে যাবে। এরপর আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি বুয়েট রুয়েট কুয়েট চুয়েট এই 4টা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট তুমি পাবা ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে। তুমি যদি পড়ো তোমার 4টা সিট তোমার জন্য বরাদ্দ, একটাও মিস হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে ওভারঅল ইঞ্জিনিয়ারিং নিয়ে কথাবার্তা। এবার আমি বলবো যে এইচএসসির প্রিপারেশন যা বলছি তা সেম, শুধু মেডিকেলটা নিয়ে কথা বলবো। তবে মেডিকেলের যারা শিওর যে আমি এবার মেডিকেলের কোচিং করছি, সামনের বার ভাই আমি মেডিকেলের জন্য ইমপ্রুভ দিচ্ছি, কারণ মেডিকেলের জন্য ইমপ্রুভ দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ জিপিএ তো অলমোস্ট 100 মার্ক, তো জিপিএ যদি তুমি 4.89 পাও তাও তোমার 4 থেকে 5 মার্ক নাই, তো এই 4-5 মার্ক ভাই মেডিকেলে তো বিশাল হিউজ হিউজ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি মেডিকেল নিয়ে কেন কথা বলতেছি, কারণ আমি মেডিকেলে মোটামুটি বেশ ভালো একটা মার্কস ক্যারি করছিলাম, অলমোস্ট 63, আমার ব্যাচে সম্ভবত চান্স হয়েছিল 67-তে, তো 67-র জায়গায় আমি হচ্ছে তোমার 63 পাইছিলাম। সো আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, মেডিকেলের জন্য আমি পড়ি নাই, তারপর আমি বলবো যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মার্ক ক্যারি করছি। সো আমি হচ্ছে সেই এক্সপিরিয়েন্স থেকে মেডিকেলের জন্য তোমাকে গাইডলাইন দিচ্ছি যে ভাইয়া তুমি মেডিকেলের যদি অ্যাসপিরেন্ট হও, তারপরে মেডিকেলের জন্য আরো অনেক গাইডলাইন তুমি অবশ্যই দেখবা, তারপর আমি তোমাকে একটু হেল্প করতেছি যে মেডিকেলের জন্য তুমি আসলে তোমার হ্যাঁ মেডিকেলের জন্য তোমার এই যে হায়ার ম্যাথে যেই সময়গুলো আমি দিতে বলছিলাম না, যে অনেক একদম ভালো করে যে সময়গুলো দেওয়ার কথা ছিল, ওই ডিটেলসে তুমি সময় না দিলা, তুমি একটু কমাই দিতে পারো, তোমার যদি এটা অপশনাল সাবজেক্ট থাকে তুমি সেই সময়টা বায়োলজিতে দিতে পারো। বাট আমি বলবো যে ভাইয়া মেডিকেলের বায়োলজি অতটা কঠিন হয় না, ঠিক আছে। 30টা কোশ্চেনে আমি একটা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে আমি মোটামুটি বায়োলজিতে 25টার বেশি পারছিলাম, ঠিক আছে। হ্যাঁ বায়োলজি আমার প্রিপারেশন ভালো ছিল, বাট এরপরে বলবো আহামরি কঠিন কোশ্চেন বায়োলজিতে হয় না, ঠিক আছে। যতটা মনে হয় যে মেডিকেল মানে বায়োলজি একদম ফাটায় ফেলবে ওরকম না, বরঞ্চ বায়োলজির থেকে কেমিস্ট্রির কোশ্চেন যথেষ্ট টাফ হয়, কেমিস্ট্রিতে ভুল হবে তোমার বেশি, তুমি বায়োলজিতে অত ভুল করবা না, আমি শিওর। তুমি যদি জিপিএ 5 এর প্রিপারেশন রাখো তোমার বায়োলজি অত ভুল হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। আমি নিজে বায়োলজি এডমিশন টাইম করি নাই, তো আমি 25+ পাইছি না, সো তুমিও পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। তুমি বরঞ্চ বায়োলজিতে অবশ্যই ভালো করে পড়বা, বাট এক্সট্রিম একদম অন্ধের মতো একদম সব একদম গিলা ফেলতে হবে, সব একদম ওই ইনফরমেশন, ওই কোনটার দৈর্ঘ্য কত, ওই সব কোনটা ন্যানোমিটার অ্যামস্ট্রং, এত ডিটেলসে মনে রাখার দরকার নেই, এগুলো আসলে আসে না। সেই জন্য তোমাকে কি করতে হবে, কোশ্চেন অ্যানালাইসিস, তোমাকে করতে হবে কোশ্চেন অ্যানালাইসিস, এইচএসসি প্লাস মেডিকেলের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো মেডিকেলে তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা, ধরো বায়োলজি তুমি চ্যাপ্টার 1টা পড়ছো উদ্ভিদ বিজ্ঞানের, ঠিক আছে, কোষ নিয়ে পড়াশোনা করলা, তো এরপরে এই চ্যাপ্টার থেকে যাবতীয় যত এডমিশন কোশ্চেন আছে, সেটা ডিউ হইতে পারে, সেটা ম্যাট হইতে পারে, মানে মেডিকেল এডমিশন টেস্ট হইতে পারে, সেই কোশ্চেনগুলো তুমি দেখে ফেলো, তুমি সলভ করে ফেলো। বায়োলজিতে তো আর ম্যাথের মতো না যে একটার জন্য তোমাকে 5-10 মিনিট করে দেওয়া লাগবে, না তুমি যে দেখবা এটা তোমার সলভ করতে সময় লাগবে না। তো তুমি এইচএসসি এমসিকিউ তো সলভ করবাই,
এইচএসসি এমসিকিউ তো সলভ করবে, পাশাপাশি ডিইউ প্লাস ম্যাটের এমসিকিউ তুমি সলভ করবা, ঠিক আছে? অন্য ইউনিভার্সিটি দরকার নাই, এই তিনটা করলেই এনাফ, ঠিক আছে? ডিইউ ম্যাট এই দুইটা করলেই আশা করি এনাফ। ডিইউ কে অবশ্যই হাতে রাখবে, কারণ ডিইউ বায়োলজি কোশ্চেন আমার কাছে বেশ ভালো স্ট্যান্ডার্ড মনে হয়, কাইন্ড অফ মেডিকেলের মতোই ধরো, ঠিক আছে? মেডিকেলের কাছাকাছি। ওকে, সো তুমি কিন্তু অবশ্যই সব ইয়ারে না, কিছু কিছু ইয়ারে সহজ হয় আর কিছু কিছু ইয়ারে একটু স্ট্যান্ডার্ড হয়। ওকে, তো তুমি আসলে একটা চ্যাপ্টার শেষের পরে তুমি আসলে বায়োলজি এমসিকিউ পড়তে আমি শিওর তোমার অত সময় লাগবে না, ঠিক আছে? তো এই কাজটা অবশ্যই এটা তোমার জন্য ফরজ। ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটদের জন্য যেমন কোশ্চেন ব্যাংক ফরজ না, সুন্নত বা নফল বলতে পারো, কিন্তু তোমার জন্য কিন্তু এটা ফরজ, তোমাকে পড়তেই হবে। তাহলে তুমি এইচএসসির প্রিপারেশনও ভালো করবা বায়োলজিতে, আর মেডিকেলও তুমি ভালো করবা, ঠিক আছে? আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো যে কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি অলমোস্ট এবার মার্ক ডিস্ট্রিবিউশনটা সম্ভবত একটু কমাইছে। কেমিস্ট্রিতে মনে 25ই আছে, ঠিক আছে? যতদূর মনে আছে, হ্যাঁ 25ই আছে। সো কেমিস্ট্রির ক্ষেত্রেও তুমি হচ্ছে কেমিস্ট্রিতে কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট কোশ্চেন হয় মেডিকেলে, ঠিক আছে? সো কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম কথা, কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে তোমার কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়ার পর। মেডিকেল এবং ডিউতেও সেম, কেমিস্ট্রি মেডিকেল যেই স্ট্যান্ডার্ড, ডিউ অলমোস্ট সেম স্ট্যান্ডার্ড। মেডিকেল এবং ডিউতে যেই কোশ্চেন আসে চ্যাপ্টারের, ওই চ্যাপ্টারের আন্ডারে যত কোশ্চেন আছে সব তোমাকে পড়ে ফেলা লাগবে, সব তোমাকে সলভ করে ফেলা লাগবে। এইভাবে তুমি বায়োলজি কেমিস্ট্রি প্রিপারেশনটা নিতে পারো। আর ফিজিক্সের প্রিপারেশন ভাই খুবই সহজ, খুবই সহজ। এইচএসসির প্রিপারেশন যদি তোমার ভালো থাকে, ফিজিক্সে কোনো ব্যাপারই না। তুমি তুড়ি মেরে বর্তমানে মনে হয় 15টা, এই 15টা থেকে তুমি ইজিলি তুমি তুমি 13টা 14টা পারবা, শিওর, আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি ফিজিক্সের কোনো পেইনই নেওয়ার দরকার নেই, ফিজিক্সের কোশ্চেন ব্যাংকও খুব একটা ধরা লাগবে না, তুমি পারবা। তুমি এইচএসসির প্রিপারেশন ভালো রাখো ফিজিক্সে, টুকটাক থিওরি এগুলো তুমি ইজিলি পারবা, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে তুমি মেডিকেলের প্রিপারেশনটা রাখতে পারো। ওকে, তবে অবশ্যই এইচএসসিতে ফোকাস বেশি থাকবে, কারণ তোমার জন্য কিন্তু ফরজ। ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল ক্যান্ডিডেটদের জন্য জিপিএ 5টা ভাই একদম মানে পাওয়াই লাগবে, কোনো অপশনই নেই। তুমি মেডিকেলে এইবার ইমপ্রুভ দিয়ে যদি জিপিএ 5 এনশিওর করতে না পারো, তাহলে কিন্তু তুমি মেডিকেলে আবার পিছিয়ে গেলা, ঠিক আছে? তো এটা তোমার জন্য অনেক বড় একটা ক্রাইম হয়ে যাবে। আমি বলবো এইচএসসিতে জিপিএ 5 তোমার ফার্স্ট টার্গেট। ওকে, আচ্ছা। আর ভার্সিটির জন্য আমি বলবো যে এইচএসসি ভার্সিটি ক্যান্ডিডেট যারা আছো, যারা মনে করো যে আমি ইঞ্জিনিয়ারিংও পারবো না বা দিব না, আমি মেডিকেলও চাই না, আমি ভার্সিটি ডিউটকে টার্গেট করবো, অথবা আমি সাস্ট অথবা আমাদের আরইউসিইউ এগুলো আমার টার্গেট ভাইয়া, তাহলে ওদের জন্য কাজটা আমি বলবো সহজ। তুমি কিছুই করা লাগবে না, তোমার এই স্টেজে এসে কিছুই করা লাগবে না। তুমি শুধুমাত্র এইচএসসির প্রিপারেশন নাও ভালো করে। এইচএসসির প্রিপারেশনের পরে তুমি একটা কাজ করো, ডিউ কোশ্চেন ব্যাংকটা জাস্ট পড়বা, আর কিচ্ছু লাগবে না। আর একটা কোশ্চেন ব্যাংকও তুমি ধরবে না, জাস্ট ডিউ কোশ্চেন ব্যাংকটা চ্যাপ্টার ওয়াইজ সলভ করবা, ঠিক আছে? ডিউ কোশ্চেন ব্যাংকটা চ্যাপ্টার ওয়াইজ সলভ করবা, তাইলে তোমার জন্য এনাফ। অবশ্যই ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর তুমি যতটুকু পারো কম ইউজ করবা, ঠিক আছে? ক্যালকুলেটর তুমি যতটুকু পারো কম ইউজ করবা যখন এই এমসিকিউ গুলো সলভ করে। তোমার জন্য এত পেইন নাই, তুমি একদম রিল্যাক্স মোডে তুমি পড়তে থাকো। আর তোমার জন্য জিপিএটাও ম্যাটার না, তোমার জন্য জিপিএ 5 পাও খুব একটা ম্যাটার না, আমরি এটার জন্য মানে লাগবে না, মানে না পাইলেও চলবে। বাট ইঞ্জিনিয়ারিং মেডিকেল ক্যান্ডিডেটদের জন্য জিপিএ 5টা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমার জন্য জিপিএ 5 না পাইলে যে তুমি একদম শেষ তা না, ঠিক আছে? অবশ্যই পাওয়ার চেষ্টা করবে, বাট না পাইলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি ইজিলি তুমি এডমিশনে দিতে পারবা, ভালো করতে পারবা। তুমি বরঞ্চ আর এইচএসসির যে জিনিসগুলো খুব ভালো করে পড়বা, যাতে এইচএসসিতে তো ভালো হয়, বরঞ্চ তোমার ডিউ কোশ্চেন সলভিং এ তুমি যেন স্মুথলি করতে পারো। ওকে, আচ্ছা। তো ভাইয়া আপনি তো ভাইয়া 4টা সাবজেক্টের কথা বললেন, আপনি তো ভাইয়া আমাকে বাকি সাবজেক্ট গুলোর কথা বললেন না। আমাদের আরো 3টা সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ আর আইসিটি। এখন ভাই আমি বলবো এগুলো হচ্ছে তোমার কাইন্ড অফ বিরিয়ানির মধ্যে এলাচির মতো বর্তমান স্টেজে তোমাদের জন্য। তুমি বিরিয়ানি খাচ্ছ, হঠাৎ করে একটা এলাচিতে কামড় পড়ছে, কাইন্ড অফ এখন সাবজেক্টগুলো ওইরকম, কারণ এটার ইম্প্যাক্ট নাই এডমিশনে, কিন্তু তোমাকে বাধ্য তোমার পড়া লাগবে। সো এটা আমি বলবো যে যতটুকু কম দেওয়া পসিবল। বাংলাতে অ্যাটলিস্ট যেন এ গ্রেড থাকে, তার বাংলাতে এ গ্রেড পাওয়া কোনো ব্যাপার না ভাই, এ প্লাস পাওয়া ডিফিকাল্ট। বাংলাতে এ প্লাস পাওয়া অনেক টাফ, কিন্তু এ গ্রেড পাওয়া ভাই কোনো ব্যাপার না। এটা আমি যে কোনো স্টুডেন্ট এ গ্রেড পাবে ইজিলি, যে 7টা সিকিউ যদি সে আনসার করে আর হচ্ছে যে সব ফুল আনসার করে, সে ইজিলি এ গ্রেড পাবে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এ প্লাস পাওয়াটা আবার খুবই ডিফিকাল্ট, এ গ্রেড পাওয়া যত সহজ, এ প্লাস পাওয়া ততটাই কঠিন। ওকে, আর বাংলাতে তোমার খুব একটা সময় লাগবে না, গদ্য পদ্য পড়তে তুমি একটা রিডিং দিয়ে তুমি সিকিউ এমসিকিউ ভালো করতে পারবা, ঠিক আছে? তো আমি বলবো যে বাংলাতে আসলে যতটুকু সময় না দিলেই নয়, মিনিমাম টাইমটা তুমি দিও, সেটা পরীক্ষার আগে বেশিরভাগ। আগে তুমি সায়েন্সের জিনিসগুলো স্ট্রং করো। ইংলিশের ক্ষেত্রে ভাই একটা পেইন আছে, ইংলিশে ভাই অনেকেই দুর্বল। ইংলিশে কিন্তু এ প্লাস তো টাফই,
অনেকের ক্ষেত্রে এ তোলাও একদম মানে স্বপ্নের মতো হয়ে দাঁড়ায় যে ভাই এই তুলতে পারতেছি না ইংলিশটা, এবং আসলেই ডিফিকাল্ট ইংলিশে। এই যে বুয়েটের বা ইঞ্জিনিয়ারিং এ যত বলাবান ফার্স্ট টাইমে চান্স পায়, সবার ইংলিশে বেশিরভাগ স্টুডেন্টের মিস থাকে, ঠিক আছে, মানে সবার না, বেশিরভাগ স্টুডেন্টের ইংলিশে মিস থাকে, কারণ অনেকেই সায়েন্সের সাবজেক্ট পড়ে ইংলিশটা ভালো করতে পারি না, স্পেশালি যাদের এসএসসির বেসিকটা দুর্বল, ওইটা কিন্তু আমরা কভার করতে পারি না। স্পেশালি আমি কিন্তু এসএসসির বেসিক দিয়ে এইচএসসি পার করছি, এইচএসসিতে আলহামদুলিল্লাহ প্লাস পাইছি, কিন্তু আমার এইচএসসির পড়াশোনা খুবই কম ইংলিশে, যা করছি এসএসসিতে শিখে আসছি ওইটা দিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো অনেকের যাদের এসএসসির বেসিকটা দুর্বল থাকে ওদের জন্য কিন্তু পেইনফুল ভাই, আর ইংলিশে বেশ ভালো সময় দেওয়া লাগবে। তো আমি বলবো যে এই স্টেজে আসলে তোমার ওই সময়টা দেওয়ার নাই, তুমি যদি মানবিকের জন্য কোচিং না করো, মানে গ্রুপ চেঞ্জ না করো, তাহলে আমি বলবো ইংলিশে তোমার ওইভাবে ওই লেভেলের খাটার আসলে আমি মানে কোনো দেখি না, ফলপ্রসূ কোনো দেখি না। হ্যাঁ, মিনিমাম দেওয়া লাগবে এ মাইনাস, এ প্লাস টার্গেট রাখতেও পারো যারা একটু ভালো। তুমি দেখতে পারো যে এগুলো তোলার জন্য তোমার যতটুকু পড়াশোনা না করলেই নয় ওইটুকু করতে পারো, কিন্তু এই খুব বেশি এখন ইংলিশে পরিশ্রম করে তুমি পার পেয়ে যাবে না, বরঞ্চ তুমি ইংলিশে ভালো হইতে হইতে তোমার সায়েন্সের বিষয় দেখবে যে নাই হয়ে গেছে, ঠিক আছে। আর আইসিটিতে ভাইয়া প্লাস পাওয়া খুবই সহজ, আইসিটিতে প্লাস পাইতেই হবে, মানে যে ধরো আইসিটিতে এবার ফেল করছো সে এ প্লাসের টার্গেট রাখো, আমি বলবো তুমিও কিন্তু এ প্লাসের টার্গেট রাখো। তোমার কি বলে এই ফেল করছো বাট আইসিটি জিপিএ পাবো খুবই সহজ, তুমি ঠিক মতো যদি 2 মাস পড়াশোনা করো তাও কিন্তু আইসিটি তুমি ভালো করবা, ঠিক আছে। আচ্ছা, আইসিটিতে তুমি যে 4টা সাবজেক্ট পড়ো, 4টা চ্যাপ্টার পড়ো, তাইলে তোমার এ প্লাসের জন্য যথেষ্ট। সিকিউতে তুমি ইজিলি 40 পাবা, এমসিকিউতে তুমি খারাপ করছো সমস্যা নেই, তুমি 15 পাবো, আমার কোনো আপত্তি নেই, তাও তোমার কি জিপিএ 5 চলে আসে, ঠিক আছে। সো জিপিএ 5 এনশিওর করার জন্য আইসিটিতে প্লাস ফরজ, আইসিটিতে প্লাস তোমার টার্গেট রাখতে হবে। ইংলিশে ভাই আমি বলবো যে এ টার্গেট রাখো, বাংলায় এ টার্গেট রাখো, তাও কোনো সমস্যা নেই, কিন্তু এই 3টা সাবজেক্টে আহামরি অনেক সময় দেওয়ার সুযোগ নাই আসলে, কিচ্ছু করার নাই। তুমি হ্যাঁ তুমি জানতেছো তুমি ভালো করবা না, এই বাবা, তাও আমি বলবো যে ভাই অত সময় দেওয়ার আসলে সুযোগ নাই, কারণ তোমাকে এডমিশন ফেস করতে হবে, তুমি সেকেন্ড টাইম দিচ্ছ এডমিশনে ভালো করার জন্য, তো এডমিশনে তো তোমার ভাই এগুলো আসবে না, এডমিশনে আসবে কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তো ওইগুলোতে তুমি সময় দাও, এটা তোমার জন্য কি ভবিষ্যতে তোমার জন্য সাপোর্টিভ হবে। সো আমি বলবো এইগুলোতে মিনিমাম টাইম দাও, কিন্তু আইসিটিতে কিন্তু এ প্লাস পাইতে হবে। সো আইসিটিতে এ প্লাস পাওয়ার জন্য যে সময়টা এটা তোমাকে ইনভেস্ট করাই লাগবে, ওকে। সো এই হচ্ছে আমার মোটামুটি প্রিপারেশন ওভারঅল এইচএসসি প্লাস এডমিশন কিভাবে কি পড়বা। এখানে অনেক ক্যাটাগরির স্টুডেন্ট থাকবে, বিভিন্ন ক্যাটাগরিদের জন্য বললাম। সো এইভাবে তোমরা প্রিপারেশন রাখতে পারো। হ্যাঁ, এই রোডম্যাপে তোমরা কিছু মডিফাই করবা তোমাদের প্রয়োজন অনুসারে, অথবা তোমাদের যদি মনে হয় যে ভাই আমার এই পার্সোনাল এই সমস্যাটা আছে, এই ক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে তুমি আমাকে নক দিতে পারো, আমাদের পেজে তুমি নক দিতে পারো, আমি তোমাকে তখন ছোট্ট করে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর অবশ্যই আমাদের গ্রুপে কিন্তু তুমি জয়েন থাকবা, ওকে। আচ্ছা, এবার আসি খুবই ইম্পর্টেন্ট কথা, কিছুদিন পরই তুমি এই সমস্যাগুলো ফেস করবা যে ভাইয়া আমি শুরু করছি মোটিভেশন নিয়ে, বাট 15 দিন 1 মাস পরে আমি আর পারতেছি না, আমার পক্ষে আর পসিবল না, আমি মনে হচ্ছে ভাই ইমপ্রুভমেন্টের সিদ্ধান্ত নিয়ে ভুল করছি। আমি বলবো ভাইয়া এই সমস্যাটা আসবেই, তোমার কিছুদিন পরে আর করতে ভালো লাগবে না, বাট আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই সমস্যাটায় সবাই ফেস করছে, যারা ইমপ্রুভমেন্ট দিছে সবাই ফেস করছে, সবাই যারা ভালো করছে সবাই উতরাইছে। হ্যাঁ, রেটটা কম, হয়তো বা ইমপ্রুভমেন্টের 5% স্টুডেন্ট ভালো করে বা 10% স্টুডেন্ট ভালো করে, রেটটা কম, বাট যারা সফল হয়েছে তারা কিন্তু হয়েছে, এই প্রবলেমগুলো ফেস করেই কিন্তু সফল হয়েছে, রাইট। সো তোমাকেও পারতে হবে এবং তুমিও পারবা, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি পারবা। তোমার মনে এটা আসা স্বাভাবিক, এটা বেশি আসবে কখন জানো, যখন তুমি ফেসবুকে থাকবা, তুমি রিলস দেখবা, তুমি তোমার ফ্রেন্ডদের সফলতা দেখবা, তখন তোমার বেশি খারাপ লাগবে, ঠিক আছে। সো ওইগুলো যদি স্কিপ করো আমি বলবো তোমার কাজটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। সো কিছুদিন পর পড়তে ইচ্ছা করবে না, এটা খুবই স্বাভাবিক, তখন তুমি ভাইয়া আমাদেরকে নক দিবা, আমাদের গ্রুপে থাকবা, গ্রুপে পোস্ট করবা, আমি উত্তর দিব, মাঝারুল উত্তর দিবে। সো অবশ্যই তোমরা কিন্তু গ্রুপে থাকতে হবে, ওকে, এবং ওই যে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা বা আমার সাথে কথা বলবা, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে তোমার যখন ভালো না লাগবে তুমি চাইলে একদিন ব্রেক নিতে পারো, তোমার 1 মাস পড়ছো অনেক খারাপ লাগতেছে, ঠিক আছে, 5 দিন নষ্ট হয়েছে, 5 দিনই তুমি ব্রেক নাও, সমস্যা নেই, তো 5 দিন পরে আবার বসো, ঠিক আছে। যদিও 5 দিন নষ্ট করা একটা ক্রাইম, 1 দিন 2 দিন 3 দিন ম্যাক্সিমাম, এর থেকে বেশি তুমি ব্রেক নিও না, ঠিক আছে। বাট আমি বলবো ব্রেকটা ইম্পর্টেন্ট, তুমি যদি মনে হয় যে না আর পারতেছি না, একটু ব্রেক নাও, একটু হালকা পাতলা করে ঘুরে আসো, হালকা পাতলা একটু তুমি হচ্ছে মোটিভেশন নাও যে কেন তোমার করা লাগবে, নিজে আর সেলফ টক করবা, প্রচুর সেলফ টক করবা, নিজের সাথে কথা বলবা যে আমি কেন ইমপ্রুভ দিচ্ছি, আমি যদি সামনের বার ভালো না করি তাইলে আমার অবস্থাটা কি হবে, এবং সামনের বার যদি ভালো করি তাইলে আমার অবস্থাটা কি হবে, প্রচুর কল্পনা করবা। আমি ভাই প্রচুর কল্পনা করতাম, মানে আমি বুয়েটে এততম হয়েছি, ইঞ্জিনিয়ারিং এ এততম হয়েছি, প্রচুর কল্পনা করবা, এরকম এই কল্পনাগুলো আসলে আমাদের খুব বেশি হেল্প করে। হ্যাঁ, মানে
যদিও এটা আসলে কল্পনা, বাট এই কল্পনাটা তোমাকে কিন্তু মোটিভেট করবে, তোমাকে সামনের পথটাতে আগায় নিতে সাহায্য করবে, ঠিক আছে? আর আমরা একটা থিওরিও আছে, আমরা আসলে যা চিন্তা করি আমাদের জীবনে আসলে ওইটা ঘটার চান্সেসই বেশি। মানে আমরা তীব্রভাবে যেটা চিন্তা করি, কল্পনা করি, ওইটা আমাদের জীবনে কখনো না কখনো ঘটে। তো তুমি বেশি বেশি কল্পনা করবা যে আমি এডমিশন এত তো হইছি, কাপাই দিছি, হ্যাঁ, এটা মনে মনে নিজের সাথে কল্পনা করবা, তুমি দেখবা সুখ ফিল করবা, ওইটার দিকেই তুমি যাবা, তোমার ব্রেন ওই দিকেই তোমাকে ধাবিত করবে। ওকে, সো আরো কিছু সমস্যা আসে, ফ্যামিলি প্রবলেম অনেক আসবে, বাবা মার কথা শুনতে হবে, এইখানে দেখবা যে নিজের মাও তোমাকে তো একটা খোটা দিয়ে কথা শোনাচ্ছে, বন্ধুরা তো শোনাবেই, আত্মীয় স্বজন পাশের বাসার আন্টি তো শোনাবেই, তবে তোমার নিজের মাও দেখবা দু একটা কথা বলে ফেলছে। এই স্টেজে আসলে রাগ করা যাবে না, তোমার এই স্টেজে রাগ করা যাবে না, যে ধৈর্য ধরে তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, প্রচুর দোয়া করতে হবে। আমরা যারা মুসলিম আছি তাদের জন্য মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজটা পড়ে আল্লাহর সাথে কথা বলতে হবে, তাইলে দেখবা যে কি তুমি আসলে মোটামুটি এই সিচুয়েশনগুলো ওভারকাম করতে পারতেছো, ঠিক আছে? সো ইমপ্রুভমেন্ট নিয়ে আসলে কথা বলার আসলে শেষ নাই। সো আমি আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বাট তুমি ইমপ্রুভমেন্ট দিচ্ছ, এইটুকু সময় ইনভেস্ট তুমি করো, সমস্যা নাই, আমি আশা করছি তোমাদের সময়টা লস হয় নাই। বাট ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলার আসলে অনেক কিছু ছিল, আরো অনেক কিছু কথা বলার ছিল, আমি সামনে চেষ্টা করবো আরো ভিডিও দেওয়ার জন্য। তোমরা কি টাইপের আরো ভিডিও চাও ইমপ্রুভমেন্টের এই জার্নিতে, অবশ্যই আমাকে জানাতে পারো। সো এই হচ্ছে ওভারঅল আজকের এই ভিডিও। সো তোমাদের জন্য বেস্ট অফ লাক, অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত থাকবে। আসসালামু আলাইকুম।